গল্প মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার। লেখনীতে মাইশা চৌধুরী। সূচনা পর্ব। স্বামীর শার্ট ভাঁজ করার সময় লেডি পারফিউমের গন্ধ নাকে আসতেই চকমে গেল এলিনা। আজ কদিন ধরেই স্বামী অফিসের শার্ট থেকে ভিন্ন রকমের লেডি পারফিউমের গন্ধ পাচ্ছে সে। মনে মনে কিছু একটা আঁচো করতে পেরেই আঁতকে উঠল এলিনা। সে তো কত ভালোবাসে রুহুলকে। তাহলে রুহুল এমনটা কি করে করছে তার সাথে? ঠিক তখনই 2.5 বছরের ছোট্ট আরশি মায়ের কাছে এলো। দুহাত উঠিয়ে দিল মায়ের দিকে। এলিনা মেয়েকে কোলে তুলে নিল। ছোট্ট আরশি মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন আম্মু? কেউ কি তোমাকে বকেছে? আমাকে বলো, আমি তাকে বকে দিব। এলিনা ছোট্ট আরশির কথায় হেসে ফেলল। এরপর বলল, আমার মেয়েটা তো পাকা বুড়ি হয়ে গেছে একেবারে। না মা, আমি কাঁদছি না। তাহলে তোমার চোখে পানি কেন? বাবা আসুক, আমি বাবাকে বলবো তোমাকে কেউ বকেছে। বাবা তাকে বকে দিবে। আরশির কথায় আবারও কিছুক্ষণ আগের ঘটনাটা মাথা চাড়া দিয়ে উঠল এলিনার। মেয়েকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। আজ বেশ কিছু মাস ধরে অফিস থেকে রাত করে বাড়ি ফিরছে রুহুল। আজও তার ব্যতিক্রম হলো না। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 22 মিনিট। আরশিকে নিয়ে শুয়ে পড়েছে এলিনা। তখনই শাশুড়ি সাবিহা জামান দরজা টোকা দিতেই উঠে বসল এলিনা। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। সাবিহা কামান জিজ্ঞেস করল, রুহুল ফিরেছে? না আম্মা। এ কথা শুনে সাবিহা মুখটা মলিন করে বলল, বৌমা, আরশি হবার পর থেকে তুমি নিজের প্রতি নজর কম দিচ্ছ। একটু নিজের প্রতি নজর দাও। পুরুষ মানুষ সারাদিন দুনিয়ার রঙিন ঝলমলে দেখে বাসায় এসে নিজের বউকে অগোছালো দেখতে পছন্দ করে না। ক্ষেত্রবিশেষে অন্যদিকে ঝুঁকে। আমার ছেলেও তো পুরুষ মানুষ। তুমি কি বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি? হুম। কথা বাড়ালো না সাবিহা জামান। নিজ ঘরে চলে গেলেন। এলিনার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সে তো রুহুলকে অনেক ভালোবাসে। রুহুলও তাকে ভালোবাসত। কিন্তু ইদানিং কি হলো, রুহুল আর আগের মতো তার সাথে কথা বলে না। সময় কাটায় না। শুধু বাহিরে বাহিরে থাকে। রাত করে বাড়ি ফেরে। আবার সকাল হতেই বেরিয়ে যায়। নিজ সন্তানদের ভালো মন্দ জানার সময়টুকুও যেন নেই রুহুলের। রাত 12:30 নাগাদ বাড়ি ফিরল রুহুল। রুমে আসতেই এলিনা বলল, আজও দেরি করে ফিরলে? কাজ ছিল। কি এমন কাজ থাকে যে রোজ রোজ দেরি করে ফিরতে হয়? দেখো এলিনা, আমার এখন তোমার সাথে কথা কাটাকাটি করতে ইচ্ছে করছে না। আমি ঘুমাবো, সরো। বলেই টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে যায় রুহুল। এলিনা অবাক হয় রুহুলের ব্যবহারে। ছোট মেয়েটা হওয়ার পরও কত সুন্দর ছিল তাদের সম্পর্ক। হুট করে রুহুল বদলে গেল কি করে? এতটা অচেনা হয়ে গেছে এখন যে মনে হয় ও পরপুরুষের সাথে কথা বলছে। আর বেশি ভাবল না এলিনা। আরশির পাশে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ এই ঘুমের মধ্যে ফোনের রিংটোনের আওয়াজ পেল এলিনা। উঠে বসল। না, তার ফোন বাজছে না। পাশে তাকিয়ে দেখল রুহুলের ফোন বাজছে। ফোনটা হাতে নিতেই ফোন স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা অরিন নামটি দেখল এলিনা। তবে যা সন্দেহ করেছিল তাই সত্যি হলো। এলিনার ভাবনার মাঝেই রুহুল অর্ছ মেরে ফোনটা নিয়ে নিল। আমার ফোন ধরেছ কেন? অরিনকে? এলিনার প্রশ্নে ঘাবড়ে গেল রুহুল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কলিগ। এত রাতে কলিগ ফোন করছে কেন তোমায়? রুহুল জবাব দিল না। এলিনা বলল, তুমি হুট করেই বদলে গেছো রুহুল। এমনটাতে ছিলে না। আমাদের আরশি হওয়ার সময় কত খুশি ছিলে তুমি। আর সেই তুমি আজ 6-7 মাস হলো মেয়েটার সাথে ভালো করে কথাও বলো না। মেয়েটা সারাক্ষণ বাবাকে কাছে পেতে চায়। তোমার জন্য বসে থাকে রাত 11টা পর্যন্ত, কিন্তু তুমি আসো না। সেই রাত 12টার আগে বাড়িতেই আসো না তুমি। আগে তাও নাবিলকে স্কুলে দিয়ে আসতে, এখন তো তাও করো না। সংসারটা নামেই রয়েছে, কোনো দায়িত্ব কি পালন করো তুমি? রুহুল বিরক্ত হলো এলিনার কথায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এত কথা বলো না তো। কাজের চাপ বেড়েছে, সময় দিতে পারছি না তাই। মিটিং ছিল আজও, তাই আসতে লেট হয়েছে। তুমি কি করো বাড়িতে সারাদিন? বাচ্চাগুলোকে সামলাও আর মায়ের হাতে হাতে টুকটাক কাজ করো ব্যাস। তুমি কি করে বুঝবে আমাটা? তাচ্ছিল্যের সুরে হাসল এলিনা। রুহুল আবারও বলল, দেখো এলিনা, এসব কথা বলে ঘুম নষ্ট করো না। নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। বলেই ওপাশ ফিরে শুয়ে পড়ল রুহুল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছে এলিনা।
একমাত্র ছেলের জন্য টিফিন বানাতে হবে। কদিন বাদেই আবার নাবিলের পরীক্ষা শুরু হবে। তখন আরো ব্যস্ত হয়ে পড়বে এলিনা। ছেলের জন্য টিফিন বানিয়ে ব্যাগে রেখে দিল এলিনা। এরপর ঘুমন্ত ছেলের পাশে বসল। মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলো। বার কয়েক ডাক দিতেই উঠে বসল নাবিল। মাকে জড়িয়ে ধরে ঘুমে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বলল, আম্মু আমার পা ব্যথা। তাই? হ্যাঁ। আজ স্কুল যাব না। আলতো হাসল ছেলের কথায় এলিনা। এরপর বলল, আমি তো তোমার পছন্দের টিফিন বানিয়েছিলাম। থাক, তুমি যখন যাবে না বলছো তাহলে সেটা রেখে দেই। আরশিকে দিয়ে দিব। এ কথা শুনেই চোখ চকচক করে উঠল নাবিলের। আমতা আমতা করে বলল, পা ব্যথা কমে গেছে আম্মু। ছেলের কথায় ফিক করে হাসল এলিনা। নাবিল বরাবরই শান্ত প্রকৃতির। তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। খেলতে ভীষণ ভালো লাগে তার। কিন্তু পড়তে নয়। তাই মাঝে মাঝেই স্কুল না যাওয়ার বাহানা বানিয়ে থাকে। তবে কোনোদিনই তা পূরণ হয় না। ঘুমে ঢুলু ঢুলু চোখে উঠে ফ্রেশ হতে গেল নাবিল। এলিনা নাবিলের জামা কাপড়গুলো ঠিক করে রাখছে। সে সময় সাবিহা জামান এলো। নাবিল উঠে পড়েছে। জি আম্মা। ও, তা কাল রুহুল ফিরেছে কখন? 12টার পরে। মুখ বাঁকালো সাবিহা। এরপর ফিসফিস করে বলল, বরকে আঁচলে বেঁধে ফেলো, এখনো সময় আছে। না হলে কপাল পুড়তে বেশি দিন লাগবে না। দুটো বাচ্চার মা হয়ে গেছো, এখনো এই বুদ্ধিটুকু মাথায় এলো না। শেষের কথাটা অবাকের সুরে বললেন সাবিহা জামান। মনে মনে হাসল এলিনা। যে ভয় তার শাশুড়ি পাচ্ছেন তা ঘটে গেছে। তা 70 ভাগ নিশ্চিত এলিনা। তবে জোরালো কোনো প্রমাণ তার হাতে নেই। এলিনার ভাবনার মাঝেই নাবিল এসে মাকে ডাক দিল। এলিনা ছেলেকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ল। নাবিলকে স্কুলে দিয়ে রুমে আসতেই এলিনা দেখল রুহুল ফোনে বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। কিন্তু কার সাথে কথা বলছে তা বুঝতে পারল না এলিনা। দূর থেকে দেখে এটুকু নিশ্চিত হলো যে কাউকে মানানোর চেষ্টা করছে। এলিনা ধীর পায়ে বিছানার কাছে গিয়ে মেয়ের পাশে বসল। মেয়ের মাথায় হাত রাখল। এর কিছুক্ষণ পরেই রুমে এলো রুহুল। তপ্ত পায়ে ফ্রেশ হতে গেল। বেলা 9টা। সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে রুহুল। সাবিহা জামান বারান্দায় বসে রোদ পোহায়। এলিনার শ্বশুর এহসান মাত্র বাজার করে ফিরলেন। তিনি এলিনাকে উদ্দেশ্য করে বললেন, রুহুলকে বলেছিলে আমার বাপের বাড়ি যাওয়ার কথা? আমতা আমতা করে জবাব দেয় এলোনা। না বাবা, আসলে ও কাল অনেক রাত করে ফিরেছে। বিধায় বলার সুযোগ পাইনি। কথাটা পছন্দ হলো না এহসানের। তিনি ক্ষিপ্ত হলেন। এলিনাকে আর কিছু না বলে নিজ রুমে গেলেন। মিনিট 5 পর ফিরে এসে পুনরায় বললেন, 1 কাপ চা দিও বৌমা। এলিনা মাথা নাড়িয়ে রান্নাঘরে ছুটল চা করতে। শ্বশুর মশাইকে চা দিয়ে ঘরে গেল এলিনা। রেডি হয়ে নিল। নাবিলকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। এরই মধ্যে আরশিও উঠে পড়েছে। তাকে খাইয়ে রেখেই যাচ্ছে এলিনা। নাবিলকে নিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এলিনার ফোন বেজে উঠল। এলিনা স্ক্রিনে তাকিয়ে দেখল মেজ বোন রুশাইনা ফোন করেছে। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। রিসিভ করতেই রুশাইনা সালাম দিল। এলিনা আলতো হেসে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস রুষা? ভালে আছি আপু, তুমি? আমিও। কথাটা তাচ্ছিল্যের সুরে বলল। রুশাইনা বুঝল না। অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করল, আপু তুমি আসবে? নাবিলের স্কুল তো ছুটি হয়ে যাবে কদিন পরেই। ঈদের সময়ও আসেনি। এবার অন্তত আসো। কতদিন তোমাকে দেখি না আপু। এক নাগারে কথাগুলো বলে থামল রুশাইনা। এলিনা আলতে হেসে জবাব দিল, আসবো। এখন রাখছি। নাবিলকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ফোন দিব, কেমন? আচ্ছা আপু। খুশি মনে ফোন রাখল রুশাইনা। এলিনা ছেলের হাত ধরে রাস্তার সাইডে দাঁড়ালো। রিকশা নেওয়ার উদ্দেশ্যে। তখনই এলিনার চোখ পড়ল সামনের এক কফি শপের দিকে। এক যুগল প্রেমিক প্রেমিকা বসে রয়েছে। ভালো করে খেয়াল করতেই চমকে গেল এলিনা। কফি শপে। আমি অনেক ভালোবাসি তোমাকে অরিন। আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। প্লিজ কখনো আমার হাত ছেড়ে দিও না। কিন্তু তুমি তো বিবাহিত। আমাদের এই সম্পর্কের তো কোনো কিনারা নেই। আছে অরিন। আমি ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছিলাম। সেটা হয়ে গেছে। আজ সকালেই হাতে পেয়েছি। তুমি কি বলতে চাইছো খোলাসা করে বলো। আজই আমি এই ডিভোর্স পেপার নিয়ে এলিনার কাছে যাব। আমরা আগামী 1 মাসের মধ্যে বিয়ে করব। অরিন উত্তর করে না রুহুলের কথার।
রুহুল অরিনকে খাইয়ে দেয়। দূর থেকে এলিনা তা স্পষ্ট দেখতে পায়। চোখ গড়িয়ে পানি পড়লে দ্রুত তা মুছে নেয়। এরপর নাবিলের হাত ধরে একটা রিকশা দাঁড় করিয়ে উঠে পড়ে। বাড়ি ফিরে শাশুড়ির রুমে যায় এলিনা। সাবিহা জামান পান খাচ্ছিলেন। এলিনাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে তিনি জিজ্ঞেস করেন, হয়েছে কি বৌমা? মা, আমার মনে হয় মা হিসেবে এবার আপনার ছেলেকে আপনার শাসন করা উচিত। ঠিক বুঝলাম না, কি হয়েছে? এলিনা সবিহা জামানকে বলে কফি শপের কথাটা। আমি ওদের কথা শুনতে পারিনি ঠিকই, কিন্তু এটা বুঝতে পেরেছি মেয়েটার সাথে আপনার ছেলে কোনো বিশেষ সম্পর্ক আছে। সহিবা বেগম অবাক হলেন। তিনি বললেন, আমি রুহুলের সাথে কথা বলে দেখছি। এলিনা উত্তর না করে শাশুড়ির রুম থেকে চলে গেল। পাক্কা সংসারী মেয়ে এলিনা। তবুও আজ মনে হচ্ছে এসব কিছু তার নয়। এলিনা নিজেকে শক্ত রাখার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতগুলো বছর তো সে নিজেকে ঠিকই শক্ত রেখেছে। রুহুলের কত কটু কথা শুনেছে, শাশুড়ির বাঁকা কথা নিশ্চুপ হয়ে হজম করেছে। কই তখন তো এত খারাপ লাগেনি। আজ এমন ভাঙা ভাঙা লাগছে কেন নিজেকে? তবে রুহুলকে হারিয়ে ফেলার জন্যই কি এই বিষাদে অনুভূতি? প্রতিদিন কার মতো আজও রুহুল বাড়ি ফিরেছে দেরি করে। তবে আজ দরজা খুলে দিয়েছেন সাবিহা জামান। এত রাত পর্যন্ত মাকে জেগে থাকতে দেখে রুহুল জিজ্ঞেস করল, এলিনা কই আম্মা? তুমি ঘুমাওনি কেন? সাবিহা জামান শান্ত কণ্ঠে বললেন, এলিনাকে আমি ঘুমুতে পাঠিয়েছি। এত রাত পর্যন্ত জেগে থেকে আবার সকাল উঠতে হয়। শরীর পড়ে যাবে এমন চললে। তাই আমি আজ ওকে শুতে বলেছি। ওহ, আম্মা, এবার আপনিও ঘুমাতে যান। যাব। তবে তার আগে আমার তোমার সাথে কিছু কথা আছে। রুহুল জিজ্ঞাসুক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। সাবিহা জামান সোফায় গিয়ে বসেন। রুহুল ও মায়ের সামনাসামনি সোফায় বসে। সাবিহা জামান ছেলেকে প্রশ্ন করেন, শোনো বাবা, চরিত্র হলে খুবই সেন্সিটিভ একটা জিনিস। নিজেকে ঠিক রাখতে হলে নিজের চরিত্র হেফাজতে রাখতে হবে। জি আম্মা। দুই সন্তানের পিতা তুমি। আজ বা কাল যদি কোনো বাহিরের মেয়ের সাথে তারা তাদের বাবাকে দেখে তখন তাদের কি অনুভূতি হবে বুঝতে পারছো? আম্মা, আপনি এসব কি বলছে? কেউ কি কিছু বলেছে আপনাকে? দেখ রুহুল, বাতাসে বহু কথা ভাসে, তাতে আমি কান দেই না। যতক্ষণ পর্যন্ত না আমার কাছে তা সঠিক মনে হয়। আমি তোমাকে বলছি মানে এর সত্যতা নিশ্চিত হয়েই বলছি। একটু থেমে, আমি জানি তুমি বুঝতে পেরেছো আমি ঠিক কি বলতে চাইছি। আমি আশা করব এমন কোনো কাজ তুমি করবে না যাতে আমার এবং তোমার বাবার সম্মানে আঘাত লাগে। কথাগুলো বলেই উঠে নিজ ঘরে গেলেন সাবিহা জামান। রুহুল কিছুক্ষণ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া বন্ধ করে তপ্ত শ্বাস নিল। এরপর উঠে রুমে গেল। এলিনা ঘুমিয়ে আছে। মায়ের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে ছোট্ট আরশিও। দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু রুহুলের কাছে বিষ ঠেকেছে। এলিনার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হতে গেল রুহুল। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আসার সময় সে খেয়ে এসেছে, তাই এখন খাওয়ার ঝামেলা নেই। এখন প্রয়োজন ঘুমের। কিন্তু ঘুম আসছে না। মায়ের বলা কথাগুলো কানে বাজছে বারবার। রুহুল বহু চেষ্টা করে প্রায় ভোরের দিকে ঘুমালো। পরের দিন সকালে প্রতিদিনকার মতো নাবিলকে স্কুলে দিয়ে এসে হাতের টুকটাক কাজ সেরে নিচ্ছে এলিনা। ঠিক তখনই রুম থেকে রুহুলের ডাক ভেসে এলো। এলিনা ওড়নাতে হাত মুছতে মুছতে রুমে এলো। বলল, ডাকছিলে? হুম। আরশিকে স্কুলে ভর্তি করাবে না? রুহুলের মুখে এই কথা শুনে অবাক হলো এলিনা। বলল, হুম। পরের বছর। এবছর তো সময়ই শেষ। আমি একটা চেষ্টা করে দেখতে পারি। যদি পারি তো ভালোই হবে। বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে গাফিলতি করা উচিত নয়। এলিনার মনে হচ্ছে ও সেই 7-8 মাস আগের রুহুলকে ফিরে পেয়েছে। তবে কি তার সংসার ভাঙতে ভাঙতে বেঁচে গেল? এলিনার ভাবনার ব্যাঘাত ঘটল রুহুলের ডাকে। কি ভাবছো বলো তো? কই কিছু না। রুহুল এলিনার হাত ধরল। অনুতপ্ত কণ্ঠে বলল, আমাকে তুমি মাফ করে দাও এলিনা। আমি মরীচিকার পিছনে ছুটছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমার সংসারের কথা, আমার ছেলে মেয়েদের কথা। কিন্তু না, আর এমন হবে না। আমি আমার সব ভুল শুধরে নিব। এলিনার চোখে পানি এলো। কষ্ট নয়, আনন্দের। এলিনা রুহুলকে বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি রুহুল। শুধু একটাই প্রত্যাশা তোমার কাছে, এমনটা আর কখনো করো না। করব না। আমি জানি তুমি আমাকে ঠিকই সন্দেহ করতে।
আজ থেকে আমি আমার সব মেয়ে কলিগদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিব। আমার দুনিয়া শুধু তোমরা। এলিনা রুহুলকে জড়িয়ে ধরল। এই মুহূর্তটার জন্য তো সে কত অপেক্ষা করেছে। আজ অবশেষে রুহুল বুঝল। 2 ঘন্টা পর অফিসে বসে কাজ করছে রুহুল। অরিন বারংবার ফোন করে চলেছে। রুহুল সকাল থেকেই অরিনকে ইগনোর করছে। বিষয়টা অরিন বুঝতে পেরেই এতবার কল দিচ্ছে। 8-9টো কল দেওয়ার পর রিসিভ করে রুহুল। উদ্বিগ্ন স্বরে অরিন বলে, তুমি আমার কল ধরছো না কেন? কাজে আছি। কল কাটবে না রুহুল। এটা কিন্তু কথা ছিল না। হুট করে তুমি আমাকে ইগনোর করছো কেন সকাল থেকে? দেখা করো আমার সাথে লাঞ্চ টাইমে। সময় হবে না। কেন? এতদিন তো আমি না বলতেই তোমার সময় বের হতো। আর আজ বমি বলছি তাও সময় বের করতে পারছো না। অরিন, আমি কাজে ব্যস্ত আছি। পরে কথা বলছি। কল কেটে ফোন সাইলেন্ট করে দিল রুহুল। এরপর কাজে মন দিল। সারাদিন কাজের মাঝেই শেষ হলো। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রুহুল দেখল অরিন দাঁড়িয়ে আছে তার উল্টো দিকের রাস্তায়। রুহুল অরিনকে দেখেও না দেখার ভাব করল। অরিন এগিয়ে এলো। রুহুলকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ সো মাচ। রুহুল উত্তর করল না। অরিন বলল, কি হয়েছে তোমার বলবে? কিছু না। তাহলে এমন কেন করছো? কি করলাম? দেখ অরিন, আমার বউ আছে, বাচ্চা আছে। আমার থেকে ডিস্টেন্স বজায় রাখো। বলেই রুহুল অরিনকে ছাড়িয়ে একটা রিকশায় উঠে চলে গেল। অরিন অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর বলল, আমি এলিনা নই রুহুল যে যখন ইচ্ছে হবে আমার কাছে আসবে আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলবে। আমি কি করি তুমি দেখ এবার। বলেই অরিন চলে গেল। বাড়ি ফিরে রুহুল আরশি আর নাবিলের সাথে খেলছে। ঠিক সেই সময় অরিন ফোন করল রুহুলের ফোনে, রুহুল রিসিভ করল না। এলিনা রান্নাঘরে কাজ করছিল তখন এলিনার ফোন বেজে উঠল। এলিনা রিসিভ করতেই অরিনের কর্কশ গলায় স্বর ভেসে এলো। রুহুল আরশিকে কোলে নিয়ে এদিকেই আসছিল। আসতেই দেখতে পেল এলিনা কারোর সাথে কথা বলে ফোন রাখছে। রুহুল জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? অরিন। চমকে উঠল রুহুল। এলিনা কিছু না বলে কাজে মন দিল। রাতে সাবিহা জামান বললেন, রুহুল, জি আম্মা। বৌমাকে নিয়ে তার বাবার বাড়ি থেকে ঘুরে আয়। কালকে। হুম। ঠিক আছে আম্মা। কিন্তু একদিনের বেশি থাকতে পারবো না। আমার অফিস থেকে একটা ট্যুর রয়েছে। আর সেটা 2 দিন পরেই। আচ্ছা। এলিনা একদিকে যেমন খুশি হলো তেমনি মন খারাপও করল। এলিনা ভেবেছিল এবার গিয়ে বেশ কয়েকদিন থাকবে, তা বোধ হয় আর হলো না। তবুও যেতে তো পারছে, এই বা কম কিসে। এলিনা জানে শাশুড়ির অনুমতি ছাড়াও কোথাও যেতে পারবে না। এমনকি নিজ বাবার বাসায়ও না। তাই এবার যখন তিনি রাজি হয়েছেন গিয়ে ঘুরে আসা যাক। এলিনা রাতে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তখনই আরশি মায়ের কোলে উঠল। এলিনা মেয়েকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মাটার? বাবা কার সাথে যেন ঝগড়া করছে মা। বড়রা তো ঝগড়া করে না। তাহলে বাবা করছে কেন? এলিনা মেয়ের কথায় থমকে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, ঝগড়া না মা। হয়তো কারো সাথে রাগ করে কথা বলছে। তাই অমন লেগেছে তোমার। তুমি ঘুমিয়ে পড়। কাল নানু বাসায় যাবে না। আরশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এলিনা মেয়ের কপালে চুমু দিল। এরপর আরশিকে ঘুম পাড়িয়ে দিল। ততক্ষণে রুহুলও ঘুমিয়ে পড়েছে। এলিনা রুমের লাইট অফ করে পাশের রুমে গেল নাবিলকে দেখতে। নাবিল পড়ছে। এলিনা ছেলের পাশে গিয়ে বসল। এরপর বলল, রাত অনেক হয়েছে বাবা, এবার ঘুমাও। নাবিল মায়ের বাধ্য ছেলের মতো বই গুছিয়ে বিছানা গেল। এলিনা ছেলে ঠিক করে শুইয়ে দিয়ে রুমে এলো। এরপর শুয়ে পড়ল। ভাবতে লাগলো অরিনের কথা। মেয়েটা যা নয় তাই বলেছে। পরিশেষে ও বলেছে যে রুহুলকে কেড়ে নিবে। এই কথাটা যে ভেঙে দিচ্ছে এলিনাকে। রুহুলকে এখন কোনে ভাবেই ওই মেয়েটার কথা বলা যাবে না। যদি আবারও দুর্বল হয়ে পড়ে তখন। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল এলিনা। সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে 11টা নাগাদ বের হলো ওরা। আরশি ঘুমিয়ে ঘুমিয়ে এলো পুরো রাস্তা। হঠাৎই নাবিল একটু অসুস্থ হয়ে গেল। রুহুল আর এলিনা মিলে সামলে নিল ওকে। 3টার দিকে ওরা পৌঁছালো রাজশাহী। বেল দিতেই রুশাইনা দরজা খুলে দিল। এলিনাকে দেখে জড়িয়ে ধরল। আপু, কতদিন পর দেখলাম তোকে। আমিও আম্মু বাবা কই? আম্মু নামাজ পড়ে। বাবার আজ একটা কেসের শুনানি দিবে তাই এখনো আসেনি। ও। রুশাইশা আরশিকে কোলে নিল, তখনই এশা বেগম এলেন।
বড় মেয়েকে এতদিন পর দেখে ভীষণ খুশি হলেন। ওদের ভিতরে এসে বসতে বললেন। এলিনা মায়ের সাথে কথা বলল কিছুক্ষণ। এরপর রুমে গেল। রুহুল ফ্রেশ হতে গেছে। এলিনা বুক ভরে শ্বাস নিল। কতদিন পর নিজের রুমে এসেছে। বিকেলে রুহুল এলিনার বাবা আতিক সাহেবের সাথে কথা বলছেন। রুশাইশা আরশির সাথে খেলছে। এলিনার চুলে এশা বেগম তেল দিয়ে দিচ্ছেন। নাবিল এলিনার সাথে লুডু খেলছে। এরই মাঝে এলিনা রুশাইনাকে জিজ্ঞেস করল, তোর লপরা শেষ না? হ্যাঁ। কেস লড়লি কয়টা? দুইটা, একটা হেরেছি একটা জিতেছি। বাহ, তো এবার বল মনের মানুষের কথা। রুশাইনা চমকালো এলিনার কথা শুনে। কিছু মনে পড়ল তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আপু এসব কি যে বলিস? এলিনা হেসে বলল, দেখ আম্মু তোমার মেজো মেয়ে লজ্জা পাচ্ছে। এশা বেগম বড় মেয়েকে বললেন, রুষা তো এখন কিছু শেয়ার করে না আমাকে। জানি না কাকে মন দিল মেয়েটা। মা এবং বড় বোনের কথায় রুশাইনা বলল, আম্মু এমন কেউ নেই আমার জীবনে। আমি নিজেকে নিয়ে ভালো আছি। ভালো সময় পার করছি। বিয়ের ইচ্ছে আমার নেই। এলিনা একটু সিরিয়াস হয়ে বলল, তাহলে কি করবি? চিরকুমারী হয়ে থাকবি? হ্যাঁ। এলিনা এবং এশা বেগম হাসলেন রুশাইনার কথায়। রুশাইনা হুট করেই উঠে গেল ওখান থেকে। বিষয়টা কেউ তেমন গায়ে মাখল না। অরিন বসে আছে নিজ রুমে। কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছে না যে রাহুল ওকে ইগনোর করছে। কিভাবে পারল এটা করতে? অরিনের ভাবনার মাঝেই এলিজা এলো। মেয়ের মাথায় হাত রেখল। কি হয়েছে? আম্মু আমি একজনকে পছন্দ করি। ওমা, কে সে? রুহুল। দেখি তাকে। অরিন মাকে ছবি দেখালো। এরপর বলল, ও জব করে। অরিন এলিজা বেগমকে সব ডিটেইলস বলার পর এলিজা বেগম বলেন, তাহলে তো হলোই। আমরা রাজি। কিন্তু মা একটা সমস্যা আছে। কি? রুহুল বিবাহিত। কথাটা বজ্রপাতের মতো ঠেকল এলিজা বেগমের কানে। তিনি বললেন, তাহলে তুমি কি করে বলছো তুমি তাকে ভালোবাসো? একজনের সংসার ভেঙে সুখী হওয়া যায় না অরিন। নিজেকে ঠিক করো। এই শিক্ষা দিয়েছি তোমাকে। আম্মু আমি ভালোবাসি ওকে। রুহুলও আমাকে ভালোবাসে। ওর ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যাবে এই মাসের মধ্যেই। এখন কেউ যদি কারোর সাথে সুখী না হয়, তাহলেও কি জোর করে সেই সংসার করতে হবে? অরিন, আমি এই সম্পর্ক মানি না। তুমি বেরিয়ে এসো। না আম্মু, আমি যাকে ভালোবাসি তাকে তো পেয়েই ছাড়ব। অরিন তুমি জানো তুমি কি বলছো? জানি মা। রুহুল নিজে আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। যদি একটা ছেলে তার ওয়াইফের কাছে মানসিক শান্তিই না পায় তাহলে সেই বিয়ে টিকিয়ে রাখার কোনো মানে হয় না। এলিজা বেগম মেয়েকে চরমা রলেন। বললেন, এতটা অধপতনে গিয়েছ তুমি। ছি। আমাকে মেরে কি লাভ আম্মু? আমি ভালোবেসেছি অন্যায় করিনি। আমি রুহুলকে পেয়েই ছাড়ব। রাত 12:22। ছাদের উপর বসে আছে এক যুবক। তার পরনে সাদা শার্ট কালো জিন্স। চুলগুলো এলোমেলো। হাতে গিটার। সেই গিটারেই সুর তুলতে ব্যস্ত সে। প্রিয় কারোর স্মৃতি মনে করে গিটারের এই সুর তার মন মস্তিষ্কে বিচরণ করে বারেবার। সকাল হতেই এলিনা রেডি হলো, সাথে বাচ্চাদেরও রেডি করিয়ে দিল। আজই ফিরতে হবে ওদের। এলিনার থাকার ইচ্ছে থাকলেও রুহুলের কালকে অফিস ট্যুর আছে। তাই যেতেই হবে। সকালে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। বাসায় এসে আরশি ঘুমিয়ে পড়ল। এলিনা রুহুলকে বলল, তোমার কি কি লাগবে বলো আমি গুছিয়ে দিচ্ছি। রুহুল বলতে লাগলো, এলিনা সেসব গুছিয়ে দিচ্ছে। হুট করেই এলিনার মনে এক প্রশ্ন এলো। করতে নিবে তখনই রুহুলের একটা ফোন এলো। ফোন কানে দিয়ে রুহুল বারান্দায় চলে গেল। এলিনা কাজে মন দিল। কাজের ফাঁকে বারান্দায় দেখল রুহুল কারোর সাথে রেগে কথা বলছে। কার সাথে কথা বলছে এভাবে? এলিনার ভাবনার মাঝেই রুহুল রুমে এলো। এলিনা জিজ্ঞেস করল, কার উপর রেগে আছো? তোমাকে বলবো কেন? হুট করেই রুহুলের মুখে এমন কথা শুনে একটু অবাক হলো এলিনা। তবে তা প্রকাশ না করে ব্যাগ গুছিয়ে বলল, সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছি। আর কিছু লাগলে বলিও। আর তুমি কি সন্ধ্যায় বাসায় ফিরবে? নাকি একেবারে অফিস থেকেই চলে যাবে? একবারে ওখান থেকে চলে যাব। এলিনা উত্তর না করে রুম থেকে যেতে নিয়ে আবার ফিরে এলো। বলল, অরিনও যাবে। কথাটা শুনেই রুহুল হিংস্রভাবে তাকালো এলিনার দিকে। বলল, তোমাদের মেয়েদের সমস্যা কি বলো তো? ফাউল এত সন্দেহ করো কেন? আর অরিনের কথা তুমি জানো কি করে? জানবো না কেন?
আমি ঘুমালে মেয়েটা প্রতিদিনই তো ফোন করে। তুমি লুকিয়ে আমার ফোন চেক করো। লুকিয়ে চেক করব কেন? তাহলে তুমি আমার ফোন ধরেছো কেন? এমন বিহেভ করছো কেন? আমি তোমার ওয়াইফ। আমার অধিকার আছে। তোহো। তাই বলে আমার পার্সোনাল জিনিসও ধরবে। আর অরিনের নাম যখন জেনেই গেছো, তাহলে নিশ্চয়ই এটাও জানো ওর সাথে আমার সম্পর্কটা ঠিক কি। এলিনা মলিন হাসল। এরপর বলল, হুম, প্রেমিকা তোমার। রুহুল এলিনার দিকে তেড়ে এলো। এলিনা সরে গেল। বলল, খবরদার রুহুল, এই সাহস দেখিও না। খুব খারাপ হয়ে যাবে। কি হবে? কি করবে তুমি আমার? সেটা তখনই দেখতে পারবে। ভালোবাসি বলে সহ্য করেছি রুহুল। কিন্তু আমি ভুলে গিয়েছি তুমি তো গিরগিটি। দ্রুত রং বদলাও। সেদিন মাফ চাইলে আর আজ আবারও। এই চুপ করো। হুমকি দিচ্ছ তুমি আমাকে? সাহস কি বেশি বেড়েছে? রুহুল আরও কিছু কথা বলে বেরিয়ে যায় রুম থেকে। এলিনা মেয়েকে জড়িয়ে ধরে। আরশি গভীর ঘুমে। এলিনা ঘুমন্ত মেয়ের কপালে চুমু আঁকে। ইয়ান কোথায় তুই? ইয়ান। স্টাডি রুমে। তনয় স্টাডি রুমে গেল। ইয়ানকে দেখল একটা কেস স্টাডি করতে। ইয়ান তনয়কে বলল, বল কি হয়েছে? কত নম্বর কেস এটা তোর? 14তম। এটার শুনানি কবে? কালকে। ওকে। বলেই তনয় যেতে নিলে ইয়ান পিছন থেকে ডাক দিল। বলল, হয়েছে কি? সেটা তো বলে যা। পরশু আমরা পঞ্চগড় যাচ্ছি। হঠাৎ। সাজিবের গায়ে হলুদ। ভুলে গেছিস? ঠিক। মাথায় ছিল না। থ্যাঙ্কস রে। তনয় বলল, দয়া করে সময় মতো স্টেশনে চলে আসিস। আমি, সায়ান, লাবিব ওয়েট করব। ওকে। তনয় চলে গেল। ইয়ান আবারও কেসের উপর মনোযোগ দিল। রুশাইশা এসেছে হসপিটালে। একটা কেসের ব্যাপারে ইনফরমেশন নিতে। রুশাইনা ইনফরমেশন নিয়ে রিসেপশনিস্টের সাথে কথা বলছে। ঠিক সেই সময় কেউ একজন এসে বলে, আজকে 4 নং বেডের পেশেন্টকে রিলিজ দেওয়ার কথা। দেওয়া হয়েছে কি? রিসেপশনিস্ট হালকা হেসে বলে, জি স্যার। রুশাইনা দেখে এটা আফিফ। হার্টবিট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রুশাইনার। আজ এত বছর পরও আফিফের মুখোমুখি হবে ভাবতেই পারেনি। রিসেপশনিস্টের সাথে কথা বলা শেষে যেতে নেয় আফিফ। তখনই চোখ পড়ে রুশাইনার দিকে। আফিফও থমকে যায়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে চলে যায়। রুশাইনাও হসপিটাল থেকে বেরিয়ে আসে। হসপিটাল থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নেয় রুশাইনা। মনে মনে ভাবে, আজ এত বছর পর আবারও মুখোমুখি। নিয়তির এক এমন খেলা। না না রুশাইনা, নিজেকে নর্মাল রাখো। কিছু হয়নি, কিছু না। পৃথিবী গোল। তাই চলার পথে এমন অনেক মানুষের সাথে দেখা হবে যাদের সাথে দেখা করতে আমরা চাই না। কিন্তু ভাগ্যে থাকলে আর কি করার। কথাগুলো ভাবছিল রুশাইনা, তখনই রুশাইনার এতিশা এসে বলল, ম্যাম আপনি ঠিক আছেন? হুম। ইনফরমেশন পেয়েছেন? হ্যাঁ। চলো যাওয়া যাক কোর্টে। জি ম্যাম। ওরা কোর্টে গেল। পরের দিন সকাল সকাল 8:45 বাজে। রুশাইনা ঘুম। হুট করেই কারোর কান্নার আওয়াজে ঘুম ভাঙে ওর। উঠে বসে ভালো করে খেয়াল করতেই রুশাইনা বুঝতে পারে কান্নার আওয়াজটা তার মায়ের। তার মা কাঁদছে কেন? রুশাইনা দৌড়ে এলিজা বেগমের কাছে যান। জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল রে মা। আমার কলিজার ধন, আমার মেয়ে। কার কথা বলছো মা? কি হয়েছে খুলে বলো। মা। এলিনা আর নাই রে। আমি মা হয়ে এটা কিভাবে সহ্য করব? মা হয়ে মেয়ের মৃত্যু সংবাদ কিভাবে শুনলাম আমি? রুশাইনা স্তব্ধ হয়ে গেল। এলিনা আর নেই মানে কি? রুশাইনা কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কি বলছো মা? এলিজা বেগম কান্নার জন্য কথা বলতে পারছেন না। ইলিনা মায়ের পাশ থেকে উঠে এসে রুশাইনাকে বলল, বড় আপুর শাশুড়ি ফোন করেছিলেন একটু আগে। জানালেন খবরটা। আমি তো পড়ছিলাম। মায়ের চিৎকারে এসে শুনি সবটা। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে এলিনা। রুশাইনা ধপ করে বসে পড়ল নিচে। অতীক সাহেব মেয়ের প্রাণহীন দেহের পাশে বসে আছেন। এলিনাকে সাদা কাফন পরিয়ে শুইয়ে রাখা হয়েছে। নিজের মেয়েকে এমন ভাবে দেখে মেনে নিতে পারছেন না তিনি। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এলিজা বেগম 2বার জ্ঞান হারিয়েছেন। রুশাইনা আরশিকে কোলে নিয়ে কান্না করছে। আরশি বারবার বলে, আম্মুর কাছে যাব। খামামনি আম্মুকে ডাকো। ছোট্ট আরশি হয়তো বুঝতেও পারছে না তার মাকে সে আর কখনো দেখতে পারবে না। মা বলে ডাকতে পারবে না। মা বলে ডাকার মানুষটা যে দুনিয়া ছেড়ে চলে গেছে।
আরশি মায়ের কাছে যাবে বলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে একসময়। সাবিহা জামান নাবিলকে জড়িয়ে ধরে আছেন। রুহুল চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। আজ তার ট্যুরে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। মাঝ রাস্তায় যেতেই এই কথা শুনে ফিরে এসেছে। হার্ট অ্যাটাক হয়েছে এলিনার। আর ঘুমের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ও। রুহুলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রুশাইনা এগিয়ে যায় রুহুলের দিকে। রুহুল ভাই। রুহুল রুশাইনার দিকে তাকায়। সাথে সবার দৃষ্টি এখন রুহুল আর রুশাইনার দিকে। রুশাইনা ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমার আপুর সাথে এমনটা কিভাবে হলো রুহুল ভাই? আপনি কোথায় ছিলেন? আপনি থাকতে আমার বোন এভাবে চলে গেল। ও তো আপনাকে সব থেকে বেশি ভরসা করত। সেই আপনি ওকে শেষ সময় একা রেখে চলে গেলেন। আমি কি জানতাম এমন হবে? আমি নিজেও শোকর। ও তো ভালোই ছিল, তাহলে হুট করে এমন হলো কেন? মিথ্যে বলছেন রুহুল ভাই। আমার বোনের মুখে আমি সেই হাসি দেখিনি যা আজ থেকে 10 বছর আগে দেখেছিলাম। ওর চোখ মুখে এক বিষাদ নেমেছিল। আমি ধারণা করেছিলাম কিছু হয়েছে। কিন্তু আপুকে জিজ্ঞেস করে কিছু পাইনি। তুমি আমাকে দোষ দিচ্ছ। রুশাইনা উত্তর করল না। আতিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার রাজকন্যাকে পাঠিয়েছিলাম। তোমার ওকে সমস্যা মনে হলে ফেরত পাঠিয়ে দিতে। আমার রাজ্য সব সময় আমার মেয়ের জন্য উন্মুক্ত। ওকে এভাবে তিলে তিলে শেষ হতে দিলে কেন? বলেই আতিক সাহেব চোখের পানি মুছলেন। আরশি বারবার মায়ের কাছে যাবে বলে কাঁদছে। এদিকে সময় এসেছে এলিনাকে শেষ বিদায় দেওয়ার। এলিনাকে দেখে মনে হচ্ছে ঘুমুচ্ছে। নাবিল মায়ের কাছে ছুটে এলো। ছড়িয়ে ধরল। বলল, আম্মু আম্মু উঠো। তুমি জানো না তুমি অসময়ে ঘুমালে আমার চিন্তা হয়। আম্মু তোমার কি জ্বর এসেছে? ওষুধ এনে দেই। ও মা চোখ হলো, আমি আর স্কুল না যাওয়ার বাহানা দিব না। দুষ্টুমি করব না। প্রমিস মা। ওঠো না। নাবিল ছুটে ঘরে গেল। মায়ের একজোড়া চুড়ি নিয়ে এলো। বলল, আমি এগুলো নিয়ে আর লুকিয়ে রেখে তোমাকে জ্বালাবো না। সরি মা, ওঠো না। নাবিল এলিনাকে জড়িয়ে কান্না করতে লাগলো। উপস্থিত সকলের চোখে পানি এলো নাবিলকে দেখে। নাবিলকে এলিনা সরিয়ে নিল। এবার যে চির বিদায়। এর পালা। নাবিল কিভাবে সহ্য করবে? আজ হয়তো ও ছোট, তাই বুঝছে না ও কি হারিয়েছে। আর মা বলে ডাকা হবে না কাউকে। নাবিল চিৎকার করতে লাগলো। বারবার বলতে লাগলো, আম্মুকে নিয়ে যেও না। আমি আম্মুকে ছাড়া কিভাবে থাকবো? আম্মু তুমি না করো ওদের। না হলে আমাকেও নিয়ে চলো আম্মু। রুশাইনা নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল বারবার এলিনার কাছে যাবে বলে কাঁদছে। নাবিল সবাইকে বলছে তার মাকে ফিরিয়ে আনতে। কথায় নিয়ে গেল তার মাকে। নাবিলের আহাজারি দেখে উপস্থিত সকলের চোখে পানি এলেও সাবিহা জামান একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে পানি নেই। এলিজা বেগম আরশিকে জড়িয়ে ধরে আছেন। 2 বার শ্বাসকষ্ট উঠেছে এলিজা বেগমের। ছোট্ট আরশি বুঝতে পারছে না কি হয়েছে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। রাতে সব আত্মীয় স্বজনরা চলে গেছেন। রয়ে গেছে শুধু কিছু কাছের আত্মীয় আর এলিনার বাবার বাড়ির লোকজন। রুশাইনা আরশিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, ঠিক সেই সময় রুহুল এলো। এলিজা বেগমের পাশে বসল। নাবিল পাশেই ঘুমিয়ে আছে। রুহুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। এলিজা বেগম বললেন, আমার মেয়েটা এভাবে চলে গেল কেন? এই শিশু দুইটার কি হবে? ছেলেটা সারাদিন কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা ঘুমের মাঝে বারবার মা মা বলে কেঁদে উঠে। এলিজা বেগমের কথায় রুহুলের মধ্যে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। রুহুল রুশাইনার দিকও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরশিকে আমার কাছে দাও। রুশাইনা দিল। আরশি বাবার কোলে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, মা কোথায়? ডাকো না মা কে। আমার মায়ের কোল ছাড়া ঘুম আসে না। রুহুল মেয়েকে বুকে জড়িয়ে ধরল। এলিজা বেগম চোখের পানি মুখে নিলেন। রুশাইনা চুপচাপ গিয়ে মায়ের পাশে বসল। ইলিনা রুশাইনাকে বলল, এলিনা আপুকে ছাড়া সবটা ফাঁকা ফাঁকা লাগছে। রুশাইনা উত্তর করল না। কেটে গেল 5 দিন। এবার রুশাইনাদের চলে যাওয়ার পালা। সাবিহা বেগমকে বলে নাবিল আর আরশিকে কিছুদিনের জন্য নিজেদের সাথে নিয়ে যাচ্ছেন এলিজা বেগম। রুহুল আপত্তি করেনি এটা নিয়ে। যাওয়ার সময় সবার কাছে বিদায় নিয়ে বের হলো ওরা। হুট করেই আরশি বলল ও ওর পানির পট ফেলে এসেছে। রুশাইনা আরশিকে এলিজা বেগমের কাছে দিয়ে পানির পট নিতে এলো। রুশাইনা রুমে আসতেই দেখল রুহুল কারোর সাথে ফোনে কথা বলছে।
কথার মাঝেই পিছন দিক ফিরতেই রুহুল রুশাইনাকে দেখল। বলল, তুমি? কেন আসতে পারি না? তা কেন হবে? না মনে হলো ডিস্টার্ব করলাম? কোনো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন? না এমন কিছু না। রুশাইনা কিছু না বলে পানির পট নিয়ে বেরিয়ে এলো। রুহুল হাঁফ ছেড়ে বাঁচল। অরিনের সাথে কথা বলছিল ও। অরিন কাল থেকে 100টা কল করেছে। তাই সবাই যখন আজ চলে গেল তখনই অরিনকে ফোন করল রুহুল। কিন্তু রুশাইনা চলে আসবে ভাবেনি। যাক তাও কিছু শোনেনি ভেবেই স্বস্তির শ্বাস নিল রুহুল। এদিকে মায়ের জন্য কান্না করতে করতে ছোট্ট আরশি অসুস্থ হয়ে পড়েছে। রাত বাজে 8টা। 103 জ্বর। কিছুতেই কমছে না। কোনো উপায় না দেখে আতিক সাহেব বললেন, না এভাবে বাচ্চাটাকে রাখা উচিত হবে না। হসপিটাল নিয়ে যেতে হবে। বলেই তিনি নাতনিকে কোলে নিলেন। আতিক সাহেবের সাথে রুশাইনা গেল। এলিজা বেগম আর ইলিনা বাসায় নাবিলের সাথে রইল। হসপিটালে পৌঁছে ওরা জানতে পারল কোনো শিশু ডক্টর নেই। রুশাইনা রেগে গেল। রিসেপশনিস্ট বলল, 5 মিনিট অপেক্ষা করুন, আমরা দেখছি। বলেই কাউকে ফোন করলেন তিনি। রুশাইনা দেখল আরশির জ্বর বেড়ে চলেছে। 104 হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার। লেখনীতে মাইশা চৌধুরী। 6। রুশাইনা আরশিকে কোলে নিল। আতিক সাহেব রিসিপশনে আবারও জিজ্ঞেস করতেই বলল, ডক্টর আফিফ আরেফিন আসছে। জাস্ট 5 মিনিট সারুনি। কথার মাঝেই আফিফ এলো আতিক সাহেবকে দেখে একটু থামল। এরপর বলল, কি হয়েছে? স্যার, ওনারা একটা বেবি এনেছেন। 104 জ্বর। আফিফ এ কথা শুনে রুশাইনার দিকে তাকালো। এরপর বলল, ওকে এখনই অ্যাডমিট করো। বলেই চলে গেল। আরশিকে অ্যাডমিট করা হলো। 2 ঘন্টা আইসিইউতে রাখার পর আফিফ বের হলো। আতিক সাহেব জিজ্ঞেস করলেন, আমার নাতনি কেমন আছে? ভালো আছে। জ্বর কমেছে। ঘুমাচ্ছে। আজ আইসিইউতেই থাকুক। কাল সকালের মাঝে জ্বর কমবে নর্মাল বেডে শিফট করে দিব। হুম। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিয়েন না আঙ্কেল। এটা আমার কর্তব্য। বলেই আফিফ ক্যান্টিনের গেল। রুশাইনা ক্যান্টিনে এসেছিল স্যান্ডউইচ নিতে। আতিক সাহেব সুগার পেশেন্ট। খালি পেটে থাকলে আরেক বিপদ হবে। এই ভেবেই রুশাইনা খাবার নিতে এসেছে। খাবার নিয়ে যাওয়ার পথে আফিফের সাথে মুখোমুখো হলো রুশাইনা। রুশাইনা থামকালো। আফিফ পকেটে হাত দিয়ে রুশাইনার দিকে তাকিয়ে আছে। আরশি কেমন আছে? আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে তোমার মতোই মিষ্টি হয়েছে। তোমার মেয়ে কথাটা শুনেই চমকালো রুশাইনা। আফিফ ভাবছে আরশি রুশাইনার মেয়ে। রুশাইনা হাসল বলল, ধন্যবাদ। এরপর রুশাইনা চলে গেল আফিফ সেদিকে তাকিয়ে বলল, একটুও বদলাওনি। বলেই আফিফ কফি নিল। রাত 12টা 55। আতিক সাহেবকে জোর করে বাসায় পাঠিয়েছে রুশাইনা। ও থেকে গেছে রুশাইনার কাছে। একা একা বসে আছে রুশাইনা। অতীত বর্তমান সব মিলিয়ে একটা গোলমেলে অবস্থা। নিজেকে নিজে চিনতে পারছে না রুশাইনা। মনে পড়ছে কলেজ জীবনের কথা। আফিফের সাথে প্রথম পরিচয় ফার্স্ট ইয়ারে। শুরুতে দুজনে খুব ভালো বন্ধু থাকলেও একসময় বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। শুরু হয় প্রেম নামক এক অধ্যায়। সময়গুলো ভালো করে যেতে থাকে। হঠাৎ করেই রুশাইনা অনুভব করছে আফিফ ওকে ইগনোর করছে। বিষয়টা নিয়ে আফিফের সাথে কথা বলতেই আফিফ বলে, আমি চাইছি না এই সম্পর্ক রাখতে। আমার এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত নাকি এসব ফালতু জিনিসে। আজ 1.5 বছর পর তোমার এসব ফালতু মনে হচ্ছে? হ্যাঁ। আর তাই প্লিজ এসব আমাকে আর বলবে না। বলেই আফিফ সেদিন চলে গিয়েছিল। শেষ করে সম্পর্ক। এরপর কেটে গেল এতগুলো বছর। সেদিন হুট করে আফিফের মুখোমুখি হলাম। আর আজ আবারও। কথাটা ভাবতেই চোখে পানি এসে পড়ল রুশাইনার। হাত দিয়ে চোখ মুছতেই কারোর গলার আওয়াজ পেল। ইয়ান কই? লাবিবের কথায় সায়ান বলল, মহারাজ মনে হয় ঘুমে। তনয় হাসল। লাবিব আবারও বলল, এই সন্ধ্যায় কে ঘুমায়? কেন ইয়ান? ওদের কথার মাঝে ইয়ান এলো। তনয় বলল, তুই আরো 5 মিনিট পরই আসতি। কোনো ট্রেন মিস করতাম। এমনিও আমি যেতে পারবো না রে। তনয় রেগে বলল, কেন? কেইসের শুনানির ডেট পিছিয়েছে 7 দিন। ইয়ানের কথায় সবাই সবার ব্যাগ কাঁধে নিয়ে উল্টো দিকে হাঁটা দিল। ইয়ান পিছন থেকে বলল, কই যাচ্ছিস সব? বাড়ি। আরে না, না। সাবিক অনেক মাইন্ড করবে। তোরা যা প্লিজ।
সায়ান মাথা নাড়িয়ে বলল, তোকে ছাড়া গেলে সাবিক আমাদের ভর্তা করে দিবে। এর থেকে বাড়ি গিয়ে ঘুম দিব। আরে শোন, আমি বিয়ের দিন যাব। বিয়ের এখনো 9 দিন বাকি। তোরা যা, আমি আগের দিন ঠিক যাব। না হলে ওর মন খারাপ হবে। সবাই রাজি হলো। ইয়ান ওদের ট্রেনে তুলে দিয়ে বাসায় যেতে লাগলো। রাত প্রায় 9টা। রাস্তা বেশ ফাঁকা। আজ শনিবার থাকায় হয়তো গাড়ি কম। ইয়ান জানালা খুলে রেখেছে। গান গাইছে। হুট করে ইয়ান গাড়ি পার্ক করলো হসপিটালের সামনে। উপরে তাকিয়ে রুশাইনাকে দেখল। ঘড়িতে চোখ বুলিয়ে নিল ইয়ান, এরপর বলল, আমার বিপক্ষীয় উকিল এত রাতে হসপিটালে কি করে? মনে হয় কোনো প্রুভ কালেক্ট করতে এসেছে। হাহ, লাভ নাই। কেস আমিই জিতব। বলে ইয়ান চলে গেল। গুন গুন করে গান গাইতে গাইতে। রুশাইনাকে একা বসে থাকতে দেখে আফিফ এসে ওর পাশে বসল। বলল, হাজবেন্ড কোথায়? রুশাইনা আফিফের দিকে তাকালো। উত্তর করল না। আফিফ আবারও বলল, কথা বলবে না? আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার এত ভাবনা কিসের ডক্টর? এমনিই জানতে ইচ্ছে করছিল। না বললে ওকে। আফিফ উঠে গেল। রুশাইনা চুপচাপ বসে রইল। 2 দিন পর আরশি আজ বাসায় এসেছে। রুশাইনা আরশিকে বেডে শুইয়ে দিয়ে এলিজা বেগমকে জিজ্ঞেস করলেন, নাবিল কোথায় আম্মু? ওকে ও বাড়ি নিয়ে গেছেন রুহুলের মা এসে। মানে, কবে এলেন? আর নাবিলকে নিয়েই বা গেলেন কেন? জানি না। আমরা না করলাম, উনি বললেন উনার নাতিকে উনি নিয়ে যাবেন, আমরা বলার কে? আশ্চর্য। রুশাইনা সাবিহা জামানকে ফোন করলেন। রিং হয়ে কেটে গেল, তিনি ধরলেন না। রুশাইনার খুবই অদ্ভুত লাগলো। আরশি অসুস্থ শুনেও যারা খোঁজ নিতে আসেনি, তারা নাবিলকে কেন নিয়ে গেল? 2 দিন পর রুশাইনা রেডি হচ্ছে কোর্টে যাবে বলে। আরশি ঘুমে। এলিজা বেগম রুশাইনার কাছে এসে বললেন, কি রে, আজ কোর্টে যাচ্ছিস? হ্যাঁ, আজকে শুনানি আছে। ওহো, শোন না, আজ বিকেলে আমরাও বাড়ি যাব নাবিলটাকে দেখতে। ওকে দেখলে আমার মনে হয় আমার মেয়েটা ওর মাঝে বেঁচে আছে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়লেন এলিজা বেগম। রুশাইনা মাকে থামায়। এরপর বলে, যেতে তো হবেই মা। কিছু প্রশ্নের উত্তর নেওয়া বাকি আছে তো। মানে, ওসব পরে বলছি। আগে আমাকে এখন যেতে দাও। এমনিও আমি লেট। সাবধানে। রুশাইনা বের হলো। রিকশা নিল। এরপর পৌঁছালো কোর্টে। হাতে 2 মিনিট সময় আছে। রুশাইনা জানে আজকের কেসটাও হারবে। কারণ ওই দিন হসপিটালে গিয়ে জানতে পেরেছে আসল দোষী ইয়ানের ক্লায়েন্ট নয়, বরং মিসেস রেবা। তিনি সম্পত্তির লোভে নিজের সৎ মেয়েকে খুনও করেছেন। আর দোষ চাপিয়েছেন বাড়ির কেয়ারটেকার আব্দুল আজিজের উপর। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল রুশাইনা। তখনই কেউ বলল, কি ব্যাপার মাই ফ্রেন্ড, চিন্তিত নাকি? কেস তো জিতাই গেছো। তাহলে এত ভয় কিসের? পিঞ্চ করছেন ইয়ান চৌধুরী। ইয়ান হাসল। এরপর বলল, না, গত গুনানিতে যার এত গর্জন ছিল তাকে আজকে বিড়ালের মতো দেখে অবাক হচ্ছি। যাই হয়ে যাক না কেন, বনের রাজা কিন্তু সিংহই থাকে, বিড়াল হয়ে যায় না। ইয়ান আবারও হাসল। কাগজগুলো গুছিয়ে নিতে নিতে বলল, হার নিশ্চিত জেনেও জজ এর সামনে দাঁড়াবে? কেন নয়, আমি সত্যের পথে চলেছি। এতে যদি আমাকে হারতে হয় তাতেও রাজি। গুড। বেস্ট অফ লাক। ইয়ান চলে গেল। রুশাইনা সেদিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণের মধ্যে কোর্টের কাজ শুরু হলো। ইয়ান রুশাইনা দুজনেই দুজনের মতামত রাখল। ইয়ান প্রমাণ করল মিসেস রেবা আসল খুনি। ইয়ান কেস জিতল। রুশাইনা ইয়ানকে অভিনন্দন জানালো। ইয়ান বলল, আইকিউ লেভেল বাড়াও মাই ফ্রেন্ড। ক্রিমিনাল কেসগুলোতে বেশিরভাগ সময় সত্যকে আড়াল করতে অপরাধী নিজেকেও আঘাত করতে ভোলে না। বলে ইয়ান চলে গেল। তিশা বলল, ম্যাম, এটা তো আপনি জিততে পারতেন। হুম, কিন্তু আমি চাইনি নিরপরাধী কারোর শাস্তি হোক। আর তাই তোমার মাধ্যমে মিসেস রেবার অপরাধের প্রমাণ ইয়ান চৌধুরীর কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু ম্যাম, সত্যটা কেন জানাতে দিলেন না? ইয়ান চৌধুরীর জানা উচিত প্রমাণ আপনি জোগাড় করেছিলেন। ওই যে বললাম না, যাই হোক না, বনের রাজা সিংহই থাকে, যতই কেউ বিড়াল বা হরিণ মনে করুক না কেন। রুশাইনা ও তিশা কোর্ট থেকে বের হতেই দেখল ইয়ান দাঁড়িয়ে আছে। রুশাইনাকে দেখে ইয়ান ওর দিকে এক পলক তাকালো। এরপর নিজ কাজে মন দিল। রুশাইনা চলে গেল। ইয়ান তনয়কে ফোন করল। বলল, কেমন মজা করছিস সকলে? একটুও মজা নেই। তোকে মিস করছি, তাড়াতাড়ি চলে আয় তো।
আজ আসছি। কথাটা শুনে তনয় খুশি হলো। এরপর জিজ্ঞেস করল, কেস তো জিতেছিস? না, মানে, প্রত্যক্ষভাবে আমি জিতলেও পরোক্ষভাবে অন্য কেউ জিতেছে। তোর কথা বুঝলাম না। এসে বলবনে সবটা। রাখো এখন। আম্মুর সাথে দেখা করে তারপর পঞ্চগড়ের উদ্দেশ্যে বের হব। হুম। তনয় ফোন রেখে দিল। ইয়ান ইনশিতা চৌধুরীর বাড়ি গেলেন। ইনশিতা চৌধুরী রান্না করছিলেন। বেল বাজাতে এসে দরজা খুলে ইয়ানকে দেখেন। এতদিন পর ছেলে দেখে অভিমান হয় ইনশিতা চৌধুরীর। ইয়ান মাকে জড়িয়ে ধরে। বলে, আম্মু, আই মিস ইউ সো মাচ। জানা আছে আমার কতটা তুমি আমাকে মিস করো। তাই তো আজ 27 দিন পর দেখা করতে এসেছো। কি করব বলো আম্মু? একটা কেসে আটকে গিয়েছিলাম। জানি আমি। তুমি কাজের জন্য বাহিরে থাকলেও তোমার সব খবরই মা জানে। তাই তো তুমি আমার বেস্ট আম্মু। ইনশিতা চৌধুরী হাসলেন ছেলের কাণ্ডে। ইয়ান বলল, তাসনিম কই মা? স্কুলে গেছে। আর তোমার মেয়ে কই? আমার মেয়ে তোমার কি হয়? শত্রু। ইয়ানের কথার মাঝেই মাসফি এলো। বলল, আমি তোর শত্রু না। তুই আমার শত্রু। তোকে আম্মু রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। কাকে এনেছে তা দেখা যাচ্ছে। আমার সাথে আম্মু ফেইসের মিল আছে, তোর সাথে নেই। বলে ইয়ান সফায় পা তুলে বসল। মাসফি রেগে বলল, আম্মু তোমার ছেলেকে সামলাও। না হলে ঝাড়ু ফিক্কা মারব। ইনশিতা চৌধুরী দুই ভাই বোনের ঝগড়া থামাতে বললেন, থামো এবার। আমি কি বলছি শোন। বলো আম্মু। সাকিবের বিয়ের পর বাসায় আসলে তোকে একটা জায়গায় নিয়ে যাব। মায়ের কথায় অবাক হয়ে ইয়ান জিজ্ঞেস করল, কোথায়? গেলেই দেখতে পাবি, এবার খেতে আয়। হুম। ইয়ান খাওয়া দাওয়া করে বের হলো পঞ্চগড় যাওয়ার জন্য। রুশাইনা বাসায় আসতেই এলিজা বেগম মেয়েকে ডাবের পানি দিলেন। রুশাইনা সেটা খেতে খেতে বলল, মা, ওকালতি আমাকে দিয়ে হবে না। কেন? 3টা কেস লড়লাম, তার মধ্যে 2টাই হেরেছি। আর 2টাই ইয়ান চৌধুরীর সাথে। আমি বুঝি না। এটা কথা যে আমি কেস নিলাম, সব দেখলাম, তখন দোষী একজনকে মনে হলো। কিন্তু হুট করেই মাঝপথে সবটা ঘুরে যায়। আর জিতে যায় ওই লোকটা। এলিজা বেগম মেয়েকে বললেন, ক্রিমিনাল লয়ার হওয়া কি এত সহজ মামুনি? সময় লাগবে। ধীরে ধীরে তুমি পারবে। রুশাইনা উত্তর করল না। তখনই আরশি কান্না করে উঠল। রুশাইনা আরশির কাছে গিয়ে দেখল আরশি মামা বলে ঘুমের মাঝে কেঁদে উঠেছে। রুশাইনা আরশিকে জড়িয়ে ধরল। ঘুমের মাঝে 3 বছরের আরশি রুশাইনাকে মা ভেবে নিল। এলিজা বেগম আরশিকে দেখে বললেন, মেয়েটা মায়ের বড় আদুরে ছিল। হয়তো এখন বাবার আদরটাও জুটবে না। কেন? রুহুল তো ওর কোণে খোঁজও নেয় না। আর রুহুলের মা তো আমাদের ফোনও ধরেন না। বিকেলে তো যাচ্ছি। তখনই সবটা শুনবো কেন ওনারা এমন করছেন। চাচ্ছেন কি আসলে? হুম। সময় বহমান। বিকেল হয়ে গেল। রুশাইনারা সকলে রুহুলদের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে সকলে বসে আছে। সাবিহা জামান ওদের সামনে বসে আছেন। এলিজা বেগম জিজ্ঞেস করলেন, নাবিল কোথায়? ওকে তো দেখছি না। পড়ছে। সামনে পরীক্ষা ছেলেটার। সাবিহা জামানের উত্তর রুশাইনা বলল, ছেলেটার মা মারা গেছে 1 মাস হয়নি। ওকে এখন এই নিয়মগুলোতে না রাখলেই নয়। এ কথায় সাবিহা জামান বললেন, নিয়মে থাকলেই মানুষ সুস্থ থাকে। তাছাড়া নাবিল আমার একমাত্র নাতি। ওর ভালো মন্দ আমি বুঝি। রুশাইনা সন্তুষ্ট হল না সাবিহা জামানের উত্তরে। তাই আবারও বলল, আপনি হুট করে ওকে এখানে আনলেন। আবার আরশি কোনো খোঁজও নিচ্ছেন না। বিষয়টা ঠিক বুঝলাম না। আরশি ছোট। ওর তোমাদের সাথে অ্যাটাচমেন্ট বেশি। ও তোমাদের সাথেই থাকুক। নাবিল এখানেই থাকবে। আতিক সাহেব এতক্ষণ সবকিছু চুপচাপ করে শুনলেও এবার তিনি বললেন, এ আপনি কেমন কথা বলছেন? দুজনই তো আপনার নাতি নাতনি। হ্যাঁ। কিন্তু আরশি হওয়ার কিছুদিন পর থেকেই আমার সংসারটা ছাড়া ছাড়া হয়ে গেছে, রুহুল আর বৌমার মাঝে দূরত্ব এসে পড়েছিল। তাই আমি চাই না আরশি এ বাড়িতে থাকুক। সাবিহা জামানের কথায় সকলে হতবাক হয়ে গেলেন। বর্তমান যুগে এমন চিন্তার মানুষও আছে। সাবিহা জামানের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন আতিক সাহেব আর এলিজা বেগম। কিন্তু তিনি কিছুতেই আরশিকে রাখবেন না। নাবিলকেও দিবেন না। কি আর করার, ওরা চলে এলো। রাড়ি এসে রুশাইনা বলল, আমি কেস করব নাবিলের জন্য। রুহুল ভাই এমনিও বাচ্চাদের খেয়াল রাখতো না। তখন ও রাখে না। তাহলে ওখানে ওই বাচ্চাটাকে রাখার কি মানে?
রুশাইনার কথায় আতিক সাহেব বললেন, এটা করে লাভ হবে বলে মনে হয় না আমার। রুহুল ওদের বাবা আর বাচ্চার কাস্টাডি বাবার কাছেই দিবে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আতিক সাহেব মেয়েকে শান্ত করলেন। রুশাইনার মাথায় আগুন জ্বলছে। ও বাসা থেকে বের হলো। কিছুদূর যেতেই রুহুলকে একটা মেয়ের সাথে দেখল। রুশাইনার খটকা লাগলো। ও কয়েকটা ছবি তুলল। এবার দেখবো রুহুল ভাই কিভাবে নাবিলের কাস্টাডি তোমার কাছে থাকে। রুশাইনার ভাবনার মাঝেই কেউ বলল, একা একা পার্কে কি করছো? রুশাইনা তাকিয়ে দেখল আফিফকে। রুশাইনা বলল, সেটা আপনাকে বলবো কেন? তাও কথা। ঝালমুড়ি খাবে? না। খাও। এই মামার ঝালমুড়ি অনেক টেস্টি। না ধন্যবাদ। রুশাইনা যেতে নিল। আফিফ ওর পিছু পিছু এসে জিজ্ঞেস করল, ভালোবাসো? রুশাইনা থামল। এরপর বলল, না, ঘৃণা করি। যাক, ঘৃণাই থাক। তাও আমাকে নিয়ে কোনো অনুভূতি তো আছে তোমার মনে। এটাই বা কম কিসে? এমন ধরনের ছেলেমানুষই আপনাকে মানায় না ডক্টর আফিফ আরেফিন। নিজেকে ঠিক করুন। বলেই রুশাইনা চলে যায়। আফিফ ঝালমুড়ি খেতে খেতে ভাবে, ভালে তুমি এখানে বাসো। শুধু অভিমানের নিচে ভালোবাসা চাপা পড়েছে। সমস্যা নেই, আমি অভিমান ভুলিয়ে দিব। আমি আমার ভুলের জন্য মাফ চেয়ে নিব। কিন্তু তখন সম্পর্ক শেষ না করলে আমার বা তোমার কারোরই আর ক্যারিয়ারে ফোকাস করা হতো না। 8 দিন পর কোর্টে এসেছে আজ রুশাইনা। কেস ও করবেই বলে ঠিক করে নিয়েছে। তিশা রুশাইনাকে বলল, ম্যাম, আমার মনে হয় আপনার এখনই কেস করা উচিত হবে না। তোমার এটা কেন মনে হচ্ছে? দেখুন ম্যাম, আমাদের কাছে জোরালো কেন প্রমাণ নেই। আর ওই ছবিটা যার ভিত্তিতে আপনি কেস করবেন, তাতে কি প্রমাণ হবে? মিস্টার রুহুল তো পল্টিও নিতে পারে। রুশাইনা ভাবল তিশা ঠিকই বলেছে। ও চেয়ারে বসল। চোখ বন্ধ করে ভাবতে লাগলো কিছু। তিশা কফি আনতে গেল। একটু পরেই কেউ একজন এলো, বলল, আসবো? ইয়েস। একজন মধ্যবয়সী লোক এলো। বলল, আমি আমার ছেলের কেস দিতে চাই। বুঝিয়ে বলুন। আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। মিথ্যে কেসে, তাও। আমার ছেলে কোনো ড্রাগ ডিলার নয়। মিনিস্টার আলোক ওনার একমাত্র ছেলেকে বাঁচাতে আমার ছেলেকে ফাঁসাচ্ছে। বুঝলাম। আপনার ছেলে এখন কই? ও জেলে। আমার ছেলেকে বাঁচান ম্যাম, ও নির্দোষ। আমার ছেলের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমি পুরো কেসটা দেখব। ভাববো। আমার 2 দিন সময় চাই। জি। লোকটা আরো কিছু কথা বলে চলে গেল। তখনই তিশা এলো। কফি এগিয়ে দিয়ে বলল, কি উনি ম্যাম? অলোক বক্সী। উনার ছেলেকে নাকি ফাঁসানো হয়েছে। কেসটা জটিল। এখানে মিনিস্টারের ছেলে জড়িয়ে আছে। কথাটা বলেই কফির কাপে চুমুক দিল রুশাইনা। তিশা নিজের কাজ করতে লাগলো। রাতে বাড়ি ফিরতেই আরশি ছুটে রুশাইনাকে জড়িয়ে ধরল। মনি, মনি, বলো আম্মু। আরশি রুশাইনাকে দুহাত দেখালো। রুশাইনা দেখল আরশির হাতে এলিনার ছোট বেলার চুড়ি। আরশি বলল, নানু আমাকে দিয়েছে এটা। সুন্দর না মনি? আমার খুব পছন্দ হয়েছে। রুশাইনা আরশির গালো চুমু দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে আম্মু। তুমি এখন কেমন আছো? ভালো আছি। ডক্টরের কাছে গিয়েছিলে? আরশি মাথা নাড়িয়ে হ্যাঁ করল। তখন এলিজা বেগম বললেন, আরশি তোমার দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাওয়া আসো। আরশি এলিজা বেগমের কাছে গেলেন। আরশিকে দুধ খেতে দিয়ে এসে এলিজা বেগম মেয়েকে বললেন। আরশি ধীরে ধীরে ট্রামা থেকে বের হচ্ছে, কিন্তু যখনই ওর এলিনার কথা মনে হয় তখনই আবারও অসুস্থ হয়ে যায় কাঁদতে কাঁদতে। তুই থাকলে তাও সামলাতে পারিস। আমরা তো পারি না। কথাটা বলেই কেঁদে ফেললেন এলিজা বেগম। রুশাইনা এলিজা বেগমকে শান্ত করল। এরপর বলে, আরশিকে আমি আমার পুরো সময়টা দিব। ও ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না আম্মু। এলিজা বেগম এলিনার ছবি বুকে নিয়ে নিঃশব্দে কাঁদলেন। রুশাইনা নিজেকে শক্ত রেখেছে আরশির জন্য। এলিনার পর আরশি রুশাইনাকে মনি বা মামুনি বলে। ডাকটা এলিনাই শিখিয়েছিল। আরশি হওয়ার সময় এলিনার একটু সমস্যা হয়, তখন রুশাইনা বেশিরভাগ সময়টা সামলেছে আরশিকে। নাবিল হওয়ার সময় রুশাইনা ছোট ছিল বিধায় তখনকার কথা অত মনে নেই, কিন্তু আরশি, ওর মাঝে যে রুশাইনার জান আছে। আরশি যখন ছোট ছোট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়ায় তখন মনে হয় বাড়িতে খুশি ফিরেছে। রুশাইনার ভাবনার মাঝেই আরশি আবারও এলো। বলল, মামুনি আমি একটা জিনিস জেনেছি আজকে। কি মা? আরশি 2 হাত তুলে দিল রুশাইনার দিকে।
রুশাইনা কোলে নিল আরশিকে। এরপর আরশি বলল, ওই আকাশে সব থেকে বড় চাঁদ আছে না, ওইটা আমার মা। রুশাইনা অবাক হলো আরশির কথা শুনে। আরশি আবারও বলল, তাই না মনি? রুশাইনা মাথা নাড়ালো। আরশি দুহাতে রুশাইনার গলা জড়িয়ে ধরল। রুশাইনার কান্না গলায় দলা পাকিয়ে আছে, কাঁদতেও কারছে না ও। নাবিলকে ভীষণ মনে পড়ছে। আরশি যদি মায়ের জন্য এত কষ্ট পায় তাহলে নাবিলও নিশ্চয়ই এতটাই কষ্ট পাচ্ছে। কে আছে ওকে বুকে আগলে নিতে? কার কাছে গিয়ে নিজের মনে কথা বলছে ছেলেটা? কে জানে। পরের দিন লয়ার্স লাইব্রেরি থেকে বের হয়ে রুশাইনা নিজ চেম্বারে গেল। দেখল কেউ একজন বসে আছে। কে? রুশাইনার ডাকে সে পিছন দিক ফিরল। রুশাইনা দেখল আফেফকে। রুশাইনা নিজ চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল, আপনি? আসতে পারি না। কোন দরকারে? ভালোবাসার দরকারে। রুশাইনা বিরক্ত হলো। আফিফ বুঝল সেটা। বলল, তুমি বিরক্ত হচ্ছ কেন? আমি কি এতটাই পর হয়ে গেলাম এখন? অবশ্যই। কে আপনি আমার এখন? বন্ধু। দেখো, রিলেশনের আগে আমরা ভালো বন্ধু ছিলাম। এখনো আছি। না, আপনার দিক থেকে থাকলেও আমার দিক থেকে কিছুই নেই ডক্টর আফিফ। রুশা, শোনো আমার কথাটা। এক্সকিউজ মি। আমি রুশাইনা ইবনাথ। আমাকে রুশাইনা বলবেন। ওকে। রুশাইনা, দেখ, সব কিছুর একটা সময় থাকে। আমাদের তখন ক্যারিয়ারে ফোকাস করার সময় ছিল। হ্যাঁ তো, তুমি কি বুঝতেছ না আমি কি বলতে চাই? না, আর বুঝতেও চাই না। অতীতকে আমি অতীতে রাখতে চাই। অতীতকে বর্তমানে এনে বর্তমানকে নষ্ট করতে চাই না। আফিফ বুঝল রুশাইনা রেগে যাচ্ছে। ও চলে এলো কোর্ট থেকে। মন খারাপ ভীষণ। আফিফ দেখল এক বেলুনওয়ালা যাচ্ছে। আফিফ তার থেকে সবগুলো বেলুন কিনে নিল। এরপর পথশিশুদের দিল। দূর থেকে রুশাইনা সেটা দেখল। বিকেলে, তিশা, রেডি হও। রুশাইনা হুট করেই এসে এ কথা বলাতে তিশা জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাম? কোথায় যাব? একটা ইনফরমেশন কালেক্ট করতে। ও ওকে। তিশা রেডি হতে গেল। কিছুক্ষণের মাঝে তিশা আর রুশাইনা স্পটে পৌঁছালো। তিশা বলল, ম্যাম, এটা কোন জায়গা? বর্ডার এরিয়া। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে হবে। হুম। শুনে আমি ভিতরে যাব। তুমি এখানেই থাকবে। 2 ঘন্টার মধ্যে আমি না আসলে তুমি জানো তোমাকে কি করতে হবে। জি ম্যাম। রুশাইনা ভিতরে গেল। যেতেই মিনিস্টার এজাজের ছেলে হিমেলকে দেখল। রুশাইনা লুকিয়ে দেখতে লাগলো সবটা। হুট করেই একটা মেয়ে এসে রুশাইনা টেনে নিয়ে মেকআপ রুমে আনলো আর বলল, তাড়াতাড়ি রেডি হও। আজ এখানে মিনিস্টারের ছেলে এসেছে। ভাগ্য ভালো হইলে কিছু পেতে পারো। যাও তাড়াতাড়ি রেডি হও। বলেই মেয়েটি চলে গেল। রুশাইনা দেখল একটা খুব বেশি জাঁকজমকপূর্ণ ড্রেস। তবুও পরে নিল। আর জামাতে মিনি ক্যামেরা লাগিয়ে নিল। তখনই ওর ডাক পড়ল। স্টেজে যেতেই রুশাইনার মাথায় বাজ পড়ল। সামনে অনেকগুলো লোক মদ খেয়ে বাজে নজরে তাকিয়ে আছে। তো অনেকে আবার টাকা গুনছে। রুশাইনার মনে এক ভয় কাজ করতে লাগলো। তখনই পাশ থেকে একজন বলল, নাচ শুরু করলো। আর হ্যাঁ, মনে রেখো, হিমেল স্যারকে ইমপ্রেস করতে হবে। দিনা মেকআপ রুমে এসে জিজ্ঞেস করল, আমার ড্রেস কোথায়? কেউ একজন উত্তরে বলল, মানে, আমার ডান্স শো আছে। আমি হেয়ার ঠিক করতে পাশের রুমে গেলাম আর আমার ড্রেস গায়েব। এটা কেমন কথা? লোকটা অবাক হয়ে বলল, কি বলছো কি? তুমি যদি ডান্সার হও, তাহলে স্টেজে যে নাচছে সে কে? রুশাইনা ভাবতে লাগলো এখানে থেকে কিভাবে বের হবে। তখনই গান শুরু হলো। ওকে নাচতে বলা হলো, স্টেজে অনেক মেয়েই ছিল, তারা নাচ শুরু করেছে। রুশাইনা নাচের ফাঁকে ফাঁকে হিমেলের দিকে খেয়াল করছে। হিমেল একজনকে টাকা দিচ্ছে। আর সাথে অবৈধ কিছু অস্ত্র। সবটাই রেকর্ড হলো রুশাইনার ক্যামেরায়। গান শেষ হলো, রুশাইনা যেতে নিলেই একটা মেয়ে আটকালো। কই যাচ্ছ? ভিতরে। যেও না। আরো একটা ডান্স বাকি আছে। আমি পারবো না। আরে পারবে, আসো। মেয়েটা জোর করে রুশাইনাকে আটকালো। এবার খুবই রোমান্টিক একটা গান শুরু হলো। কয়েকজন ছেলে এলো। রুশাইনার মেজাজ খারাপ হলো। ও বলল ও নাচবে না। মেয়েগুলো বলল নাচতে হবে। এটা পার্টনার ডান্স। এই গানে এন্টারটেইন বেশি হবে। রুশাইনা রাজি হলো না। কিন্তু ওর কথায় কেউ কান দিল না। গান শুরু হলো। 2 ঘন্টা পার হয়ে 3 ঘন্টা হয়ে গেছে, রুশাইনা আসছে না দেখে হেল্পে কল করলো। ওরা জানালো ওরা আসছে। তিশা হুট করেই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল।
পিছন দিক ফিরল। আফিফকে দেখল। আফিফ তিশাকে জিজ্ঞেস করল, রুশাইনা কোথায়? ম্যাম ভিতরে। ও ভিতরে কেন? জায়গাটা তো ভালো না। কেসের জন্য অনেক রকম রিস্ক নিতে হয়। তিশার কথাটা ভালো লাগলো না আফিফের। ও এসেছিল একটা কাজে। কিন্তু হুট করে রুশাইনার পিয়ে দেখে এগিয়ে আসে। আফিফ আবারও জিজ্ঞেস করে, কখন বসবে? ম্যাম বলেছিলেন 2 ঘন্টার মধ্যে আসবেন। এখন তো 3 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে। ঠিক। আমি ভিতরে যাচ্ছি। আপনি কেন ভিতরে যাবেন? রুশাইনার জন্য। বলেই আফিফ ভিতরে গেল। তিশা আবার পুলিশে কল করলো, ওরা জানালো ওরা এসে পড়েছে প্রায়। নাচ শেষ হলো। তখনই একজন লোক এসে বলল, আজ হিমেল স্যারের জন্য এই স্পের আয়োজন। স্যার আপনি যদি কিছু বলতেন। হিমেল নামের লোকটি নিজ আসন থেকে উঠে এলো। এরপর কথা বলতে লাগলো। হুট করেই তার চোখ গেল রুশাইনার দিকে। হিমেল তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার কানে কানে কিছু বলল। এরই ফাঁকে রুশাইনা মেকআপ রুমে এসে চেঞ্জ করে নিল, তখনই একটা মেয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? রুশাইনা উত্তর করল না। মেয়েটা আবারও বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি সেটা? তোমার জন্য আজকে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। মানে কি? চলো বলছি। মেয়ে এগিয়ে আসতেই রুশাইনা মেয়েটাকে ল্যাং মেরে ফেলে দিল আর চলে গেল। যেই বেরিয়ে আসতে নিবে তখনই একটা লোক পিছু ডাকলো। কোথায় যাচ্ছ? রুশাইনা উত্তর করল না। লোকটা বলল, আমার সাথে এসো। রুশাইনা নড়ল না। লোকটা আবারও বলল, এবার রুশাইনা এলো। না হলে ওর উপর সন্দেহ হবে আর এতে ও ফেঁসে যাবে। লোকটা একটা রুমে এনে রুশাইনাকে বলল, এখানে ওয়েট করো। বলেই লোকটা চলে গেল। রুশাইনা ফোন বের করে তিশাকে কল করল। নেটওয়ার্ক নেই। আশ্চর্য তো। তখনই দরজা খোলার শব্দ হলো, কেউ একজন ভিতরে এলো। আফিফ এসে রুশাইনাকে খুঁজে চলেছে, কোথাও নেই। আফিফ খুঁজতে খুঁজতেই পুলিশ চলে এলো। পুরো জায়গাটা ঘেরাও করে ফেলল। এক এক করে সবাইকে নিয়ে গেল। এবার রুমগুলোর পালা। পুলিশে রুমগুলোতে গেল। রুশাইনা বিছানার উপর বসে বসে ভাবছে বের হবে কি করে। অনেকক্ষণ হলো বসে আছে এখানে। একটা জানালাও নেই রুমটাতে। দরজাও বাহির থেকে বন্ধ। এটা বড় কোনো চক্র। এখান থেকে সাবধানে বের হয়ে পুলিশকে সব জানাতে হবে। কিন্তু বের হব কি করে? রুশাইনার ভাবনার মাঝেই দরজা লাগানোর শব্দ হলো। রুশাইনা দেখল কেউ একজন এসেছে। রুশাইনা বন্দুক বের করে তার দিলে তাক করল। দরজা লাগিয়ে লোকটা রুশাইনার দিক ফিরতেই রুশাইনা বলল, তুমি? ইয়ান রুশাইনার মুখ চেপে ধরল। আস্তে। কেউ শুনলে বিপদ। বলে ইয়ান রুশাইনার মুখ ছাড়ল। রুশাইনা হাঁপাতে হাঁপাতে বলল, এখানে কি করো? নাচতেছি। এখানে আসার মানে কি? কেসের জন্য। মানে? পরে বলবো, আগে চলো। কোথায়? বাহিরে পুলিশ এসেছে তো। বাহিরে চলো। আমি তোমার সাথে যাব না। আরে আশ্চর্য, না গেলে থাকো, আমি গেলাম। বলে ইয়ান যেতে নিয়েও ফিরে এলো। চলো, এইটা ভালো জায়গা না। জানি। তাহলে জেদ রক্ষ কেন? আমার ইচ্ছে। রুশাইনা। রুশাইনা তাকালো ইয়ানের দিকে। ইয়ান রুশাইনার দিকে ঝুঁকে বলল, চলো। আমি তোমাকে বিপদে রেখে একা যেতে পারবো না। রুশাইনা কথা বাড়ালো না। দুজনে রুম থেকে বের হলো। রুশাইনা বলল, তুমি এইসব কস্টিউমস পরে আছো কেন? ডান্সের জন্য? আও। হ্যাঁ। আমি এখানে হিমেলের ইনফরমেশন নিতে এসেছিলাম। তখন দেখলাম তুমি স্টেজে। বুঝলাম পাকনামি করে একা এসে ফেসেছ। তাই চেঞ্জ করে ডান্স পার্টনার হয়ে গেলাম তোমার। 1 মিনিট। এই জন্যই টাচ না করে ডান্স করেছিল ওই ছেলেটা। ওইটা তুমি ছিলে? ইয়ান মাথা নাড়ালো। ওদের কথার মাঝেই পুলিশ এলো। পুলিশের সাথে আফিফও ছিল। ইয়ানের পাশে রুশাইনাকে দেখে আফিফের খারাপ লাগলো। আফিফ খেয়াল করল রুশাইনার হাতের মাঝে ইয়ানের হাত। আফিফ এগিয়ে গেল রুশাইনার দিকে। তুমি ঠিক আছো? হুম। ইয়ান রুশাইনার হাত ছেড়ে দিল, এরপর চলে গেল। রুশাইনাও বের হলো। তিশার সাথে দেখা হলো বাহিরে। তিশা রুশাইনাকে জড়িয়ে ধরল। ম্যাম আপনি ঠিক আছেন? হ্যাঁ। রুশাইনা কাউকে খুঁজতে লাগলো। তিশা জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন ম্যাম? ইয়ান চৌধুরীকে। উনি তো এই মাত্র চলে গেলেন। ও। রুশাইনা তিশাকে নিয়ে বাড়ি ফিরল। আফিফকে কোনো কথা বলার সুযোগই দিল না। পরের দিন কোর্টে কেস জিতল রুশাইনা। ইয়ান রুশাইনাকে অভিনন্দন জানালো। রুশাইনা বলল, ধন্যবাদ, তবে কেসের জন্য না। তবে
আমাকে বাঁচানোর জন্য। ও, হুম। তবে তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। হুম। বলেই রুশাইনা কোর্টের বাহিরে এলো। দেখলো আফিফ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রুশাইনা বের হতেই ওর হাতে ফুলটা দিল। রুশাইনা বলল, এসবের দরকার নাই। আছে। কত বড় একটা কেস জিতেছো ভাবতে পারছো? মিনিস্টারের ছেলেকে জেলে পাঠালে। অপরাধ করেছিল তাই শাস্তি পেয়েছে। এটা ঘটা করে বলার কিছু নাই। তারপরও কফি খাবে? না, প্লিজ। ওকে। রুশাইনা ও আফিফ কফি শপে গেল। কফি অর্ডার করে আফিফ বলল, আমি সরি রুশাইনা। ফরওয়ার্ড। আমার ব্যবহারের জন্য। আমার অমন করা উচিত হয়নি। ইটস ওকে। তাহলে আফিফের কথা শেষ না হতেই রুশাইনা বলল, দেখো সরি চেয়েছো দিয়েছি। এর বেশি কিছু আশা করো না। ছেড়ে যাওয়া মানুষকে জীবনে ফিরিয়ে এনে আবারও ধোঁকা খেতে চাই না। আমি তো আমাদের ভালোর জন্যই গিয়েছিলাম। ওহু। আমাদের না বলো তোমার ভালোর জন্য গিয়েছিলে। রুশাইনা, আমি জানি না আফিফ তুমি আজ কেন ফিরে এসেছো, তবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসলে আমার সাথে তোমার সেদিন হসপিটালে প্রথম দেখা হওয়ার পরই কিছু বলতে। 2-3 দিন সময় নেওয়ার পর বললে কেন? আচ্ছা এটা বাদ দিলাম। কিন্তু তুমি আবার রিলেশনে গিয়েছিলে। আমার সাথে দেখা হওয়ার পরের দিন তুমি ব্রেকআপ করো। সিরিয়াসলি আফিফ? এসবের পরও তোমার এই চিপ ভালোবাসি কথায় আমি বিশ্বাস করব? কোনোদিনও না। রুশাইনা আমার কথা শুনো। যা ভাবছো তেমন কিছু না। কি ভাবছি? আর কি তেমন কিছু না। তুমি রিলেশনে যাওনি। ওই মেয়ের সাথে তুমি কমিটেড ছিলে না। আফিফ মাথা নিচু করে ফেলল। জানো তো আফিফ, তোমরা ছেলেরা মেয়েদের খুব দুর্বল ভাবো। তোমরা ভাবো আমাদের সাথে যা ইচ্ছে করা যায়। কিন্তু না। একদম না। নারীর মন থেকে একবার উঠে গেলে পরে তুমি হাজার কিছু করেও পূর্বের জায়গা ফিরে পাবে না। নারীর ভালোবাসা যেমন গভীর, ঘৃণাও তেমন গভীর। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বললেই হয়ে যায় না। তুমি হয়তো ভাবছো আমি তোমার প্রতি আবার ফুটবল হব। কিন্তু না। তুমি আমার মন থেকে উঠে গেছো। এখন তুমি মরে গেলেও আমার যায় আসে না। বলেই রুশাইনা চলে গেল। আফিফ সেদিকে তাকিয়ে থাকলো অপলক। বাড়ি আসতেই আরশি রুশাইনকে জড়িয়ে ধরল। রুশাইনা আরশিকে কোলে নিল। আতিক সাহেব মেয়েকে বললেন, তুমি তো আজকে অসাধ্য সাধন করেছ। হিমেলকে জেলে পাঠিয়েছ। ওর বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কোনো প্রমাণ ছিল না। আজ এই রিস্ক নিয়ে প্রমাণ জোগাড় না করলে হয়তো ওর অপরাধ আরও বেড়ে যেত। হুম বাবা। তবে এখানে আমার একার ক্রেডিট নেই। আমি তো ওখান থেকে বের হতে পারতাম না যদি না ইয়ান চৌধুরী আমাকে সাহায্য করত। ইয়ান চৌধুরী? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ছেলেটা খুবই ভালো। আতিক সাহেবের সাথে আরও কিছু কথা বলে রুশাইনা আরশিকে এলিজা বেগমের কাছে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ অন করলো। কাজ করতে লাগলো, তখনই আরশি এসে বলল, মামুনি চলো না বাহিরে বেলুন কিনবো। নানুভাই এর সাথে যাও মা। আমি একটু কাজ করছি। নানুভাই ঘুমাচ্ছে, তুমি চলো। চলো না। আরশির বায়নাতে রাজি হলো রুশাইনা। ওদের সাথে ইলিনাকেও নিল। ওরা ঘুরতে বের হলো। অনেক ঘোরাঘুরি করলো। এরপর বাসায় ফেরার সময় ইলিনা বলল ফুচকা খাবে, ওরা ফুচকা খেতে দাঁড়ালো। ইয়ান ওদিক দিয়েই যাচ্ছিল। তখন চোখ পড়ল সেদিকে। ইয়ান ভাবল, এই বাচ্চাটা ক্যায় মামুনি বলে ডাকছে দেখি। রুশাইনার মেয়ে। কিউট তো। ইয়ানকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তখনই আরশি ছুটে এলো। ইয়ানের পাশেই বেলুনওয়ালা দাঁড়িয়ে ছিল। আরশি ইয়ানকে ইশারা করলো ওকে কোলে নিতে। ইয়ান নিল। আরশি সব থেকে উপরের বেলুনটা দুহাতে জড়িয়ে ধরল। ইয়ান লোকটাকে বলল, ওই বেলুনটা ওকে দিন। লোকটা দিল। তখনই রুশাইনা এলো। নলল, আপনি? হুম, যাচ্ছিলাম এদিক দিয়েই। তোমার মেয়েকে দেখে দাঁড়ালাম, খুব মিষ্টিও। ধন্যবাদ। ইয়ান আরশিকে কোল থেকে নামালো। আরশি মামুনি বলে রুশাইনার পাশে দাঁড়ালো। ইয়ান বলল, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নেই। ইয়ান ভাবল রুশাইনা মজা করছে। কিন্তু তখনই ইলিনা বলল, আপুর তো বিয়েই হয়নি। ইয়ান শোকড হলো। মনে মনে ভাবল, বিয়ের আগেই বাচ্চা। ইয়ান আর কিছু বলল না, চলে গেল। রুশাইনা ইলিনাকে বলল, তোকে এত কথা বলতে কে বলেছে? আমি খারাপ কি বললাম? রুশাইনা উত্তর করল না। কিছুক্ষণ পর ওর বাসায় ফিরল। 1 মাস পর। রুশাইনা রুহুলদের বাড়িতে ফোন করছে।
কিছুক্ষণ রিং হওয়ার পর সাবিহা জামান ফোন ধরলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বলো, আন্টি নাবিল কোথায়? ওকে দিন। ও পড়ছে। আমি বেশি সময় নিব না। 5 মিনিট। দিন না। না। বলেই সাবিহা জামান ফোন রেখে দিলেন। রুশাইনা হতাশ হয়ে বিছানায় বসল। আরশি ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 1:0 বাজে। রুশাইনা চুপচাপ এলিনার ছবিটার দিকে তাকালো। তখন আতিক সাহেব এলেন। রুশা, আসো বাবা বসো। আতিক সাহেব এসে বসলেন বিছানায়। মেয়েকে বললেন, ঘুমাও নি এখন? এই তো ঘুমাবো বাবা। ওহো, আমি একটা কথা জানাতে এলাম। কি বাবা? আমার কলিগ আছে না মুমিন ভাই, ওনার ছেলের মিরাজ সাথে তোমার বিয়ে ঠিক করেছি আমি। তোমার কোনো আপত্তি নেই তো? রুশাইনা কিছুক্ষণ চুপ থেকে বলল, না বাবা, ঠিক আছে। আতিক সাহেব আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এরপর রুশাইনা শুয়ে পড়ল। পরের দিন রুশাইনা একটা কেসের ইনভেস্টিগেশন এর জন্য বাহিরে গেল একটা গ্রামে। এখান থেকে থেকে দিনে 2টো করে মেয়ে গায়েব হচ্ছে। তার ভিত্তিতে একটা কেস করা হয়েছে এবং যাকে আসামি করা হয়েছে সে বলছে এসব গ্রামের চেয়ারম্যান করেছে। তারই সত্যটা খুঁজতে রুশাইনা এখানে এসেছে। তিশাকে আনেনি এবার। যদি বিপদ হয় ওর জন্য তিশাও ফেঁসে যাবে এই ভেবে। রুশাইনা চেয়ারম্যান বাড়িতে আসতেই একজন জিজ্ঞেস করল, কে আপনি? আমি অ্যাডভোকেট রুশাইনা ইবনাত। ও, ভেতরে যান। রুশাইনা ভেতরে যেতেই দেখল কেউ একজন বসে আছে ওর চগে থেকে। রুশাইনা ভালো করে খেয়াল করতেও দেখল ইয়ান। তুমি? ইয়ান রুশাইনার দিকে তাকিয়ে বলল, হুম। এখানে কেন এসেছো? এটা ডেঞ্জারাস এলাকা। তো কি হয়েছে? আমার কাজ আমাকে করতেই হবে। মরেটরে গেলে আমি দায় নিতে পারবো না। আমি দায় নিতে বলিওনি। ওদের কথার মাঝেই চেয়ারম্যান মিজানুর এলেন। তিনি বললেন, আপনারা দুজনই একই দিনে এসেছেন। বেশ ভালোই হয়েছে, বলেন কি জিজ্ঞেস করবেন? রুশাইনা ও ইয়ান দুজনেই দুজনের তরফ থেকে প্রশ্ন করল। ইনফরমেশন পেল কিছু। এরপর মরল বলল, খেয়ে যান আপনারা। ইয়ান ঘড়ি দেখল 4:04 বাজে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এরপর এখান থেকে বের হওয়া রিস্ক। এমনিতেই গ্রাম এলাকা, তার উপর ক্রাইম জোন। আবার ডাকাতিরও বেশ কিছু সুনাম রয়েছে এখানে। তাই ইয়ান বলল, না না, তার দরকার নাই। আমার ইমার্জেন্সি কিছু কাজ আছে, যেতে হবে। মিজানুর খুবই অদ্ভুত ভাবে বললেন, সে কি? তা বললে কি করে হয়? জি, পরে কোনোদিন এসে খাবো। আচ্ছা ম্যাডাম, আপনি অন্তত খেয়ে যান। রুশাইনাও না করল, চেয়ারম্যান শুনল না। ইয়ান কপাল চাপড়ালো। এরপর যেতে নিলে মরল বলল, আপনি না খেয়ে গেলে আমার খুবই খারাপ লাগবে। ম্যাডাম, আর আপনি তো একসাথে এসেছেন, একসাথে যান, সমস্যা হবে না। চেয়ারম্যানের কথায় রাজি হলো ইয়ান। মরল উঠে গেল। ওদের বলে গেল 5 মিনিট বসতে। চেয়ারম্যান যেতেই ইয়ান রুশাইনাকে বলল, এখানে এসেছো এমনি বিপদ মাথায় ঝুলছে, আবার সন্ধ্যা করার কি দরকার? সেটা আমার ব্যাপার। তোত্তারামি করো না রুশাইনা। রুশাইনা উত্তর করল না। রুশাইনা এই বাড়ির বাকি সদস্যদের সাথে দেখা করার সুযোগ খুঁজছিল, তাই চেয়ারম্যান প্রস্তাবে রাজি হয়েছে। কিছুক্ষণ পরে চেয়ারম্যান এসে ডেকে নিল ওদের। খেতে বসে ওরা দেখল অনেক আয়োজন। এর মানে মরল জানতো ওরা আসবে। ভাবনাগুলোকে সাইডে রেখে খেয়ে নিল ওরা। খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কিছু প্রশ্নও করল রুশাইনা বাড়ির মেয়েদের। এরপর খাওয়া শেষ করে ওরা বের হলো। ততক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আসতেই ইয়ান বলল, কি দরকার ছিল লেট করার? এখন কোনো ভ্যানও পাবো না। হেঁটে হেঁটে মেইন রোড পর্যন্ত যাওয়া কি মুখের কথা? মেয়ের মানুষের বুদ্ধি আসলেই হাঁটুতে। কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল রুশাইনা। কি বললে তুমি? ঠিকই বলেছি। এখন এভাবে কতক্ষণ হাঁটব? যদি ডাকাতের পাল্লায় পড়ি তো? এখানেই ইন্নালিল্লাহ। আশ্চর্য কথা বলো। এত ভয় পেয়ে উকিল হলে কেন? অন্য কোনো পেশায় যেতে। সেটা আমার বিষয়। তুমি বলার কে? এক কথায় দু কথায় ওদের কথা কাটাকাটি শুরু হলো। দুজন দুদিকে গেল। কিছুক্ষণ হাঁটার পরই রুশাইনার একটু একটু ভয় হতে শুরু করলো। একে রাত হয়ে আসছে, তার উপর আবার গ্রাম। একদম নিঃশব্দ চারপাশ। রুশাইনা হাঁটতে হাঁটতে খেয়াল করলো একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কিসের কান্নার আওয়াজ তা দেখতে সেদিকে এগিয়ে গেল রুশাইনা। দেখলো একটা মেয়ে বসে বসে কাঁদছে। রুশাইনা তাকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে তোমার? কাঁদাছো কেন? কোনো উত্তর করল না মেয়েটা। রুশাইনা মেয়েটার দিকে ঝুঁকে আবারও জিজ্ঞেস করল। আর তখনই মেয়েটা রুশাইনার নাকে রুমাল চেপে ধরল। জ্ঞান হারালো রুশাইনা। জ্ঞান ফিরতেই রুশাইনা দেখল ও একটা গাছের সাথে বাঁধা। রুশাইনা বলল, আমাকে এখানে এনেছে কে? তখনই ভারী কণ্ঠে কেউ একজন বলল, আমি। রুশাইনা তাকিয়ে দেখল একজন লোককে। লোকটি আবারও বলল, আমি রঘু ডাকাত। রুশাইনা অবাক হলো, বলল, আমাকে এখানে এনেছেন কেন? তোর কাছে যা ছিল সব নিয়ে নিয়েছি। এখন তোকে উপরে পাঠিয়ে দিব। না। হুম। না হলে তুই বাহিরে গিয়ে আমাদের কথা বলে দিবি। রিস্ক নেওয়া যাবে না। এই কে আছিস, একে ওই ঘরের ছোকরাটার সাথে রেখে আয়। সুযোগ বুঝে দুজনকে উপরে পাঠিয়ে দিব। রঘুর কথায় দুজন এসে রুশাইনাকে হাত বাঁধা অবস্থায় একটা ঘরে রেখে দরজা লাগিয়ে দিল। রুশাইনা সামনে তাকিয়ে দেখল কেউ একজন চেয়ারে বসে আছে, তারও হাত পা বাঁধা। দেখে মনে হচ্ছে জ্ঞান নেই। রুশাইনার ভাবনার মাঝেই লোকগুলো আবারও এলো। রুশাইনাকে চেয়ারের সাথে বসিয়ে দিয়ে বেঁধে দিল হাত আর পা। এরপর চলে গেল। রুশাইনা অনেক ছুটাতে চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো। এরপর সামনের বসে থাকা ছেলেটির মুখ দেখার চেষ্টা করল, দেখতে পারল না। রুশাইনা অনেক কষ্টে পায়ের বাঁধন হালকা করে পাটা খুলল। এরপর সামনে বসা লোকটারকে বল, হ্যালো। বেঁচে আছেন? হ্যালো। রুশাইনার কথায় তার হুঁশ হলো, সামনের দিকে তাকাতেই বলল, তুমি? রুশাইনা ইয়ানকে দেখে অবাক হলো, এরপর হাহা করে হাসতে লাগলো। ইয়ান বিরক্ত হয়ে বলল, হাসছো কেন? না যেন যে বলেছিল মেয়েদের বুদ্ধি হাঁটুতে। তাকে খুঁজছি। লেগ পুল করছো? না। এত বুদ্ধিমান ব্যক্তিকে লেগ পুল করা যায়? ইয়ান রুশাইনার দিকে তাকিয়ে হাত খোলার চেষ্টা করতে লাগলো। রুশাইনা বলল, হবে না। তুমি বেশি জানো। হুম। ওই দেখো তোমার পাশে একটা ছুরি। ওইটা আমাকে দাও। বাহ, অসাধারণ বুদ্ধি লইয়ার ম্যামের। আমার হাত বাঁধা আর আমি তাকে ছুরিটা দিব। আরে মুখ দিয়ে তুলো, আমাকে দাও। বের হতে হবে, না হলে সত্যি মরতে হবে। তো মরতে আমি ভয় পাই নাকি? রুশাইনার মন চাইল ইয়ানের মাথায় বাড়ি দিতে। নিজের ইমোশনকে কন্ট্রোল করে ইয়ানকে বলল, দাও ছুরিটা। ইয়ান মুখ দিয়ে ছুরিটা তুলল। রুশাইনা মুখ দিয়ে ছুরি নিল। এরপর চেয়ারকে ঠেলে ইয়ানের পিছনে গেল। যেহেতু রুশাইনার পা খোলা ছিল তাই বেশি বেগ পেতে হয়নি। ইয়ানের হাতের বাঁধনটা ছুরি দিয়ে কেটে দিল রুশাইনা। ইয়ান হাত খুলে রুশাইনার হাত খুলল। এরপর বলল, চলো। কই? বাহিরে। ও আচ্ছা, এত কষ্ট করে হাত খুললাম আবার ওদের সামনে ধরা দিতে। ইয়ান দাঁত দিয়ে জিভ কাটল। রুশাইনা দেখল ঘড়িতে 10টা 52 বাজে। ইয়ানকে বলল, এটা নাও। এই বক্সে কি? বোম। মাই গড, কি ডেঞ্জারাস তুমি। এটা বোম না ইডিওট। এটাকে একটা সিগন্যাল আছে। এটা ওই ছোট জানালা দিয়ে বাহিরে ছুড়ে দাও। গ্রামবাসী আমাদের হেল্প করতে আসবে। গ্রেট। ইয়ান তাই করল। এর কিছুক্ষণ পর ওরা বাহিরে হট্টগোল শুনতে পেল। রুশাইনা বাহিরে যেতে নিলে ইয়ান আটকালো। বলল, আগে আমি যাব। ইয়ান আগে বের হলো, দেখল গ্রামবাসী ডাকাতদের কিছু সদস্যদের গাছের সাথে বেঁধে রেখেছে। আর অনেকে পালিয়েছে। ওরা বের হতেই গ্রামের লোকজন ওদের দিকে তাকালো, বলল, তোমরা ওই ঘরের মধ্যে কি করছিলে? আমাদের ডাকাত সর্দার রঘু আটকে রেখেছিল। হুম। তো দুজন কি একসাথে ছিলে? হ্যাঁ। রুশাইনা কথাটা বলার সাথে সাথে লোকগুলো একজন অন্যজনের মুখ চাওয়াচাওয়ি করছে। ইয়ান রুশাইনাকে ফিসফিস করে বলল, এখন এরা এমন উইয়ার্ড লুক দিচ্ছে কেন? বুঝতে পারছি না। ওদের কথার মাঝেই একটা বয়স্ক লোক জিজ্ঞেস করল, তোমাদের বিয়ে হয়েছে? না। তাহলে এক রুমে কি করছিলে? মেয়েটার ওড়না কই? ইয়ান রুশাইনার দিকে তাকালো। দেখল রুশাইনা টু পিস পরে আছে। ইয়ান বলল, কাকা, এখনকার মেয়েরা ওড়না পরে না। বেশি স্মার্ট হতে গিয়ে নিজের শালীনতা ভুলে গেছে। শাট আপ। রুশাইনার ধমকে ইয়ান থেমে গেলেও গ্রামবাসী বলল, তোমরা আমাদের সাথে এসো। ইয়ান এ কথা শুনে বলল, এই ম্যামকে নিয়ে যান। আমি বাড়ি যাব। বাই। ইয়ান উল্টো পথে হাঁটা দিল। কিছু লোক এসে ওকে আটকলো, নিয়ে গেল ওদের সাথে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা বাড়ির সামনে এলো। সেই বয়স্ক লোকটা বলল, রফিক, বাড়ি আছো? কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ লোক এলো। এসে বলল, জি বলেন। ওনারা কিছু কথা বললেন, এরপর ইয়ান ও রুশাইনাকে বললেন,
তোমাদের নাম ও বাবা মার নাম বলো। ইয়ান বলল। কিন্তু রুশাইনা জিজ্ঞেস করল, কেন? তোমাদের বিয়ে পড়াবো আমরা। কি? লোকটার কথা ইয়ান ও রুশাইনা চমকে উঠল। বলল, আমরা বিয়ে কেন করব? আমরা বিয়ে করতে পারবো না। গ্রামবাসী ওদের কথা শুনল না। জোর করলো আর বলল যদি বিয়ে না করে তবে পুলিশে দিব। ওরা বলল, দিন পুলিশে। দিব তার আগে মেয়েটাকে রাখবো এখানে। ছোকরাটাকে ছেড়ে দিব। একথা শুনে ইয়ান রেগে ওদের সাথে কথা কাটাকাটি শুরু করলো। কোনো উপায় না পেয়ে ওরা বিয়েতে রাজি হলো। রফিক কাজী বিয়ে পড়িয়ে দিল। বিয়ে শেষে সবাই আলহামদুলিল্লাহ বলার পরই রুশাইনা জ্ঞান হারালো। এর আবার কি হলো? বলে ইয়ান রুশাইনার কাছে গেল। মুখে পানি ছিটা দিতেই জ্ঞান ফিরল। এরপর গ্রামবাসী ওদের মেইন রোড পর্যন্ত দিয়ে গেল। আফিফ রুশাইনার নাম্বারে কল করেছে প্রায় 20 বারের বেশি। ফোন অফ। কি হলো ভেবে রুশাইনার বাড়ি ছুটে আসে আফিফ। বেল দিতেই দরজা খুলে দেন এলিজা বেগম। জিজ্ঞেস করেন, কে? আমি আফিফ, রুশাইনার ক্লায়েন্ট। একটা দরকার ছিল। ও কি বাসায় আছে? না। রুশাইনা এক কেসের কাজে উত্তর অঞ্চলের এক গ্রামে গেছে। ওহো কবে আসবে? কালকেই ফিরবে। ও এলে আমি আপনার কথা বলবো। আচ্ছা। বলেই আফিফ চলে এলো। মনে মনে ভাবল, কথায় তুমি রুশাইনা। আমি কেন অস্থির হচ্ছি জানি না। এটা যদি ভালোবাসা হয় তাহলে এখনো তোমায় আমি ভালোবাসি। আর এবার যে কোনো কিছুর মূল্যে আমি তোমাকে পেয়ে ছাড়ব। বলেই আফিফ নিজ বাসায় গেল। বাহ ভাই বাহ, কি জীবন আমার! এমন ভাবে বিয়ে হবে কখনো ভেবেছিলাম? তা না হয় বাদ দিলাম, কিন্তু এমন ধানিলঙ্কা বিয়ে করতে হলো শেষে। জীবন শেষ। রুশাইনা আর ইয়ান রাস্তা দিয়ে হাঁটছে একটা বাস বা গাড়ির খোঁজে। আর ইয়ান এসব বলছে। রুশাইনা এখনো শোকর। বক বক বাদ দাও। আমি কিন্তু এই বিয়ে মানি না। আমিও না। তাহলে এতক্ষণ ওসব বলার মানে কি? ভুল কি বললাম? আর এমনিও 6 মাস একসাথে থাকতে হবে। অসম্ভব। আমার বিয়ে ঠিক হয়ে আছে। তো আমি কি বসে আছি? আম্মু একটা মেয়ে দেখেছে। পরশু আমি সহ গিয়ে কথা পাকাপাকি করার কথা। এর মাঝেই এই দুর্ঘটনা। এখন কি করব? ডিভোর্স। 6 মাস লাগবে। তুমি কিভাবে জানো? ক্রিমিনাল লয়ার থেকে কি ডিভোর্স লয়ার হয়েছ? তা কেন? তবে আমার এক ফ্রেন্ড ডিভোর্স লয়ার, তাই আমি জানি। গুড। ওনাকে সবটা করতে বলবে। কেউ যেন না জানে। রুশাইনার কথা ইয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ করল। ইয়ানের চুলগুলো কপালে এসে পড়ল। কিউট লাগছে ভীষণ। ওরা একটা বাস পেল, তাতে করে যে যার বাসায় পৌঁছালো। সকালে এলিজা বেগম বেল বাজার শব্দে দরজা খুলতেই রুশাইনাকে দেখল। এলিজা বেগম মেয়েকে দেখে বললেন, এত সকাল সকাল ফিরলি যে, রাতেই রওনা দিয়েছিলি নাকি? হুম। মা আমি রুমে যাচ্ছি, ঘুমাবো। ঘুমাবি মানে? খেয়েছিস কিছু? হুম। বলেই রুশাইনা রুমে গেল। চেঞ্জ করে শুয়ে পড়ল। সকাল 1:02 বাজে। তিশার কলে ঘুম ভাঙল রুশাইনার। ঘুম ঘুম কণ্ঠে রুশাইনা হ্যালো বলতেই তিশা বলে, ম্যাম শুনানি আছে, আজ আপনি কোথায়? আসছি। বলেই রুশাইনা উঠে বসল। আরশি ঘুমাচ্ছে দেখে রুশাইনা আরশির গালে চুমু দিল। এরপর উঠে রেডি হয়ে নিল। বের হওয়ার সময় এলিজা বেগম বললেন, ওমা এখনই বেরুচ্ছিস? হ্যাঁ মা, কেস আছে। আসি। রুশাইনা বের হলো। একটা ট্যাক্সি নিয়ে দ্রুত পৌঁছালো। দেরিতে পৌঁছানোর জন্য মাফ চেয়ে নিল। এরপর আদালতের কাজ শুরু হলো। রুশাইনা অনেক প্রমাণ পেশ করল। এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ দিল। কোর্ট রুম থেকে রুশাইনা বের হতেই তিশা জিজ্ঞেস করল, ম্যাম আপনি একা একা গেলেন কেন? কোনো বিপদ হলে? এরপর থেকে আর একা যাবেন না। আরে হো না। ঠিক আছি। ম্যাম একটা কথা ছিল। বলো। পরবর্তী শুনানি তো 14 তারিখ। হুম। আমার বিয়ে 5 তারিখ। রুশাইনার চট করে কালকের ঘটনা মনে পড়ল। তিশাকে জিজ্ঞেস করল, ইয়ান কোথায়? হ্যাঁ। কি? ইয়ান চৌধুরী কোথায়? আজ আসেনি উনি? না ম্যাম। ও। কি যেন বলছিলে তুমি? তোমার বিয়ে? জি ম্যাম। ওকে তুমি একেবারে বিয়ের পরে কাজে জয়েন করিও। ধন্যবাদ ম্যাম। বলেই তিশা চলে গেল। তখনই কেউ রুশাইনা বলে ডাক দিল। রুশাইনা পিছনে তাকিয়ে দেখল আফিফকে। আফিফ রুশাইনার দিকে এগিয়ে এসে ওর গালে হাত রাখে। তখনই ইয়ান ওখানে আসে, ও কোর্টে যাচ্ছিল, পাশেই ওদের দেখে। ইয়ান হেসে ভিতরে চলে যায়। রুশাইনা আফিফকে বলে, কি হয়েছে? তুমি কোথায় ছিলে কাল সারাদিন?
কতবার কল করেছি জানো? আমার ফোনে চার্জ ছিল না। আর ওইখানে নেটওয়ার্কও ছিল না। ও, আসার পর কল করনি কেন? কেন করব? রুশাইনা এখনো রেগে আছো? আমি রেগে নেই। শুধু এই মিথ্যে ভালোবাসার নাটক দেখে বিরক্ত। আমার ভালোবাসা মিথ্যে না রুশাইনা। কালকে তোমাকে না পেয়ে আমার কি হয়েছিল তা কেবল আমি জানি। রুশাইনা উত্তর করল না। চলে গেল। যেতে যেতে হিমির সাথে দেখা। হিমি দৌড়ে যাচ্ছে। হিমি ইয়ানের বিয়ে। রুশাইনা ওকে জিজ্ঞেস করল, ইয়ান এসেছে? হ্যাঁ ম্যাম। রুশাইনা হিমির থেকে ইয়ানের নাম্বার নিল। ইয়ান লাইব্রেরি বসে কিছু কাজ করছিল, তখনই কল করে রুশাইনা। কল রিসিভ করতেই রুশাইনা বলে, দেখা করো, আসছি। ইয়ান ফোন পকেটে রেখে বের হয়। রুশাইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাহিরে। ইয়ান এগিয়ে এসে বলে, বলো, তোমার সেই ফ্রেন্ড আছে না ডিভোর্স লয়ার, তার কাছে যাব চলো। ওয়েট, ওকে কল করি। ইয়ান কল করে, এরপর ওরা এনিমের কাছে যায়। এনিম ইয়ানকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে, এরপর বলে, বল কি অবস্থা? ভালোই তো ছিল। ছিল আবার কি? 1 মিনিট, উনি কে? বউ। এনিম অবাক হয়। রুশাইনা তখন বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর আমরা ডিভোর্স চাই। আমি তোমাদের কথা বুঝতেই পারছি না। সবটা বলো। ইয়ান সবটা বলে। এনিম সব শুনে বলে, বুঝেছি, দেখ, সব কিছুর একটা প্রসেস আছে। আর সেই প্রসেস অনুযায়ী তোরা বিয়ের পরের দিনই ডিভোর্সের অ্যাপ্লাই করতে পারিস না। কমপক্ষে 1 মাস বা 6 মাস সময় লাগবে। ইয়ান গম্ভীর হয়ে বলে, তোকে সব ব্যবস্থা করতে হবে এনিম। ম্যামের বয়ফ্রেন্ড আছে, সে কষ্ট পাবে সত্যিটা জানলে। এনিম ইয়ানের কথায় দুজনের দিকেই তাকায়। রুশাইনা রেগে গিয়ে বলে, আমার পার্সোনাল বিষয়ে কথা বলবে না। ইয়ান উত্তর করে না। এরপর এনিম ওদের বলে অ্যাপ্লাই করতে সময় লাগবে। ততদিন যেন ওরা কাউকে না জানায়। যেহেতু দুজনই চায় না বিয়েটাতে থাকতে, তাই এটাকে বাহিরের কাউকে বলার দরকার নাই। এনিমের সাথে কথা বলে দুজন বের হয়। ইয়ানের মেজাজ খারাপ আজকে। রুশাইনা ইয়ানকে জিজ্ঞেস করে, আজকে আসতে লেট কেন? আর অন্য কাউকে পাঠিয়ে দিলে কেন? আমার মাথা ব্যথা। ঘুম না হলে আমার মন মেজাজ সব খারাপ থাকে। আজ ওটাই হয়েছে। ওহ, আসছি। রুশাইনা চলে যায়। ইয়ান সেদিকে তাকিয়ে থাকে। তখনই ইনশিতা চৌধুরী ফোন করেন। ইয়ান কল রিসিভ করে। বলো আম্মু, এভনির বাড়ি যাবি না? কে এভনি? মা। যার সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করলাম সে। তুই কোথায় বল তো? কোর্টে। মা, আমি আজকে যেতে পারবো না। তোমরা যাও। আচ্ছা। বলে ইয়ান কল কেটে দেয়। তখনই এনিম এসে ইয়ানের কাঁধে হাত রাখে। তুই ডিভোর্স চাস না? হ্যাঁ। তাহলে আমি চেষ্টা করব কম সময়ে সবটা শেষ করতে। আমাকে সময় দে। ওকে। ইয়ান এনিমের সাথে আরো কিছুক্ষণ কথা বলে নিজ বাসায় যায়। রুশাইনা বাসায় আসতেই শুনল আরশি কান্না করছে, ভাইয়ের কথা মনে পড়ছে ওর। রুশাইনা সাবিহা জামানকে ফোন করল। তিনি রিসিভ করলেন না। রুশাইনা বলল, এবার বেশি হচ্ছে। উনি এমন করছেন কেন? হয়তো উনি চান না নাবিলা আমাদের সাথে যোগাযোগ রাখুক। আতিক সাহেবের কথায় রুশাইনা আরো রেগে গেল। আরশিকে অনেক কষ্টে চুপ করানো হলো। বিকেলের দিলে রুশাইনা এলিজা বেগমকে নিয়ে হসপিটালে এলো। এলিজা বেগমকে ডক্টর দেখাতে। ডক্টর দেখিয়ে আসার সময় ডক্টর জবিরুলের দেখা হলো। রুশাইনাকে দেখে জবিরুল বললেন, কেমন আছো? এই তো আপনি। আছি আলহামদুলিল্লাহ। তোমার বোনের মৃত্যুর পর আর তোমাকে দেখিনি। আসি না আর তেমনটা। আজ আম্মুকে নিয়ে এলাম। আগে আপুর সাথে প্রায়ই এই হসপিটালে সামনে দিয়ে হাঁটতাম। ওহো, তোমার বোনের রিপোর্টটা নিলে না তো? কোনটা? পোস্টমর্টেমের? নেওয়া হয়েছিল তো? না, হয়নি। আমার চেম্বারে এখনো আছে। তবে হ্যাঁ, সাবিহা জামান বলে একজন মহিলা এসে কদিন আগে সেই রিপোর্টের খোঁজ করেছিলেন। ও, আমি রিপোর্টটা নিতে পারি? হ্যাঁ, এসো আমার সাথে। রুশাইনা রিপোর্ট নিল। তাতে এক চঞ্চল লোক খবর পেল। এলিনার সাধারণ হার্ট অ্যাটাক হয়নি। ওকে একটা মেডিসিন দেওয়া হয়েছিল, তা থেকে ওর হার্ট ধীরে ধীরে রেসপন্স করা বন্ধ করে দিয়েছে। রুশাইনার এটা দেখে মাথা ঘুরে যায়। আফিফ এসে ধরে। ঠিক আছো? হুম। কি হয়েছে? বলেই রিপোর্টটাতে নজর পড়ে আফিফের। ও জিজ্ঞেস করে, এলিনার আপুর পোস্টমর্টেম রিপোর্ট? হুম। আফিফ দেখল। অবাক হলো। রুশাইনাকে কিছু ইনফরমেশন দিল ওই মেডিসিন সম্পর্কে। রুশাইনা এলিজা বেগমকে নিয়ে বাসায় ফিরলেন।
এরপর বাবা ও মাকে সবটা জানালেন। ওনারা অবাক হলেন। আতিক সাহেব এবার নিজে বললেন তিনি কেস করবেন ওদের বিরুদ্ধে। এলিজা বেগম মেয়ের এই পরিণতি শুনেই কান্নায় ভেঙে পড়লেন। ইনশিতা চৌধুরী ও মাশফি এসেছে এভনিদের বাসায়। এভনির মা ইনশিতা চৌধুরীর সাথে কথা বলছেন। ঠিক তখনই এভনিকে আনে এভনির কাজিনরা। ইনশিতা চৌধুরী কথা বার্তা বলছেন। সেই সময় এভনির বাবা আজাদ সাহেব জিজ্ঞেস করেন, ইয়ান কোথায়? ও একটু কাজে আটকে পড়েছে। সমস্যা নাই, আকদের দিন ওকে ঠিক সময় পাবেন। এ কথা শুনে আজাদ সাহেব মজার ছলে বললেন, সেই ভালো, না হলে আবার ঝামেলা। তাবিয়াই মশাই কই? কথাটা শুনে যেন অপ্রস্তুত হয়ে পড়লেন ইনশিতা চৌধুরী। তিনি একটু চুপ থেকে বললেন, তিনি নেই। ও দুঃখিত, আমি জানতাম না বিধায় প্রশ্নটা করেছি। তা কতদিন হলো ভাইজানের যাওয়ার? আজাদ সাহেবের কথায় ইনশিতা চৌধুরী বললেন, আপনি যা ভাবছেন তা নয়। উনি অন্য সংসার পেতেছেন, আমাদের সাথে থাকেন না। কথাটা বজ্রপাতের মতো ঠেকল আজাদ সাহেবের কানে। তিনি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই কথা তো আগে বলা হয়নি। ইনশিতা চৌধুরী অবাক হলেন। বললেন, সেটা কিভাবে সম্ভব? ঘটক লুৎফরকে তো আমি সবটা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন আপনারা সবটা জানেন। না, আমাদের লুৎফর এ কথা জানায়নি। জানালে আমি এমন পরিবারে মেয়ের বিয়ে ঠিক করতাম। মাশফির রাগ হলো আজাদ সাহেবের কথায়। বলল, এমন পরিবার বলতে কি বোঝাচ্ছেন? আপনি ইনডিরেক্টলি অপমান করছেন কিন্তু আমাদের। না, কিন্তু আমি এমন পরিবারে আসলেই আমার মেয়ে বিয়ে দিব না। যার বাবা 2 বিয়ে করে, তার ছেলে কেমন হবে আমার জানা আছে। হয়তো ইয়ান ও ভবিষ্যতে আমার মেয়েকে রেখে অন্য কোথাও। ইয়ান আমার ছেলে। আমি আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি যে ও এমন করবে। আপনি দেননি এই শিক্ষা। কিন্তু ওর শরীরে তো ওর বাবার রক্ত বইছে। ও কেমন হবে তা আমার জানা হয়ে গেছে। এ কথা লুকিয়ে বিয়ে দিতে এসে কাজটা ভালো করেননি আপনি। আজাদ সাহেবের কথায় মেয়ের হাত ধরে উঠে দাঁড়ালেন ইনশিতা চৌধুরী। বললেন, আমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। আর রইল শিক্ষার কথা, আমার ছেলের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আপনি পারলে আপনার মেয়েকে সামলিয়েন। আপনার মেয়ের 2 বার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা থাকা সত্ত্বেও আমি আমার ছেলের বউ করতে চেয়েছি, কেননা এভনি ছেলে মানুষ। এই বয়সে এমন ভুল হয়। কিন্তু আমি ভুল ছিলাম। বলেই মাশফিকে নিয়ে চলে আসেন ইনশিতা চৌধুরী। পথিমধ্যে একবারও মেয়ের সাথে কথা বলেন না তিনি। দেখতে দেখতে কেটে যায় 1টা মাস। রুশাইনা এখন সব রেডি করে ফেলেছে। কালকে এলিনার কেস আদালতে উঠবে। রুশাইনা জানে ওর হাতে জোরালো প্রমাণ নেই, কিন্তু হাল ছাড়বে না ও। আতিক সাহেব কিছুদিন যাবৎ ব্যস্ত এসব কোর্টের চক্করে। তিনি বাড়ি ফিরেই এলিজা বেগমকে বললেন, আরশিকে কাল কোর্টে নিয়ে যেতে চাইছি না। বাচ্চা মানুষ, ওর উপর কি এফেক্ট পড়বে তা তো বলতে পারছি না। তাই ওকে নিয়ে ইলিনা বরং বাসায় থাকুক। এলিজা বেগম দ্বিমত করলেন না। দেখতে দেখতে আরও একটা দিন কাটলো। পরের দিন সকালে খুব ভোরে উঠে নামাজ পড়ে নিল রুশাইনা। সবে হালকা হালকা আলো ফুটেছে চারদিকে। রুশাইনা ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে দেখছে। আজ 1 মাস ইয়ানের সাথে রুশাইনার দেখা হয়নি। এলিনার কেস নিয়ে দৌড়াদৌড়ি করতেই মাসটা কেটে গেছে। তবে এই মাসে আফিফ প্রতিটা মুহূর্তে রুশাইনা ও তার পরিবারের পাশে ছিল। বিষয়টা বড্ড ভাবায় রুশাইনাকে, যে কেন আফিফ এমন করছো। তবে সত্যিই কি এখনো ভালোবাসে আফিফ? রুশাইনা এসব নিয়ে এখন ভাবতে চায় না, কিন্তু তবুও ভাবনা এসে পড়ে। সেদিন এনিম ফোন করে জানালো ডিভোর্সের অ্যাপ্লাই করে ফেলেছে। 7 দিন পর ডেট পেয়েছে কোর্ট থেকে। রুশাইনার কোনো অদ্ভুত এক টান কাজ করছে এই বিয়েটার উপর। মন বলছে বিয়েটা ভাঙিস না রুশাইনা। আল্লাহ না চাইলে তোদের বিয়ে কখনো হতো না। যখন হয়েই গেছে তখন নিশ্চয়ই আল্লাহ তায়ালা ভালো কিছুই লিখে রেখেছেন। কিন্তু পর মুহূর্তে এই মস্তিষ্ক বলছে এই বিয়েটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। ইয়ান নিজেও মানে না বিয়েটা। একজনের কথায় তো আর একটা বিয়ে টিকে থাকে না। দুজনের সমান এফোর্ট লাগে। ইয়ানের দিক থেকে তো সেই এফোর্টটা নেই। 1 মাসে তো একবারও ইয়ান যোগাযোগ করার চেষ্টা করেনি। তাহলে কি দরকার এই বিয়ে টিকিয়ে রাখার? কথাগুলো ভাবতে ভাবতে রুশাইনার চোখ লেগে এলো। পর মুহূর্তেই কল এলো তিশার। মেয়েটা বিয়ের পর কাজে জয়েন করেছে কিছুদিন হলো। হ্যাঁ তিশা বলো। ম্যাম সব তো ঠিকঠাক, কিন্তু কোনো জোরালো প্রমাণ নেই কারোর বিরুদ্ধে। কিভাবে কেস জিতবেন? জানি না তিশা। বড্ড অসহায় লাগছে।
মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। হুম। রুশাইনা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ভাবনার মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। রুশাইনা রুমে গিয়ে রেডি হয়ে নিল। আরশির কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আতিক সাহেব লিভিং রুমে রুশাইনার জন্য অপেক্ষা করছিলেন। রুশাইনা আসতেই বেরিয়ে পড়লেন। কোর্টে আসতেই ওদের দেখা হলো রুহুল ও তার পরিবারের সাথে। রুহুলের হাত ধরে দাঁড়িয়ে আছে নাবিল। ছেলেটা বড্ড শুকিয়ে গেছে। চোখ ডেবে গেছে। দেখে মনে হচ্ছে ঠিক মতো ঘুমায় না। রুশাইনা নাবিলের কাছে যেতে নিলে আতিক সাহেব মেয়ের হাত ধরলেন। ইশারায় না করলেন। রুশাইনা থামল। এরপর সবাই কোর্টরুমে প্রবেশ করল। প্রথম শুনানিতে কেস অনেকটাই রুশাইনাদের বিপক্ষে গেল। বিপক্ষীয় উকিল প্রমাণ করার চেষ্টা করল ওষুধ এলিনা নিজেই খেয়েছে। এটা একটা সুইসাইডাল কেস। পরবর্তী শুনানিতে জোরালো কোণে প্রমাণ আনতেই হবে, না হলে কেসটা রুহুল জিতবে। রুশাইনা কেসটা নিয়ে ভালোভাবে ভাবতে লাগলো, ঠিক করলো পারলে ও নিজে লড়বে কেসটা। তবুও এলিনার খুনিতে শাস্তি দিবে। পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো 15 দিন পর। রুশাইনা ভাবল এই সময়টাতে ও প্রতিটা পয়েন্ট ভালো করে চেক করবে। যেই ভাবা সেই কাজ, রুশাইনা সবটা ভালো করে চেক করতে লাগলো। 5 দিন পর রুশাইনা একটা কাজে পান্থপথ এসেছিল। ফেরার সময় বসুন্ধরাতে এলো আরশির জন্য কিছু ড্রেস নিতে। কিন্তু দেরি হয়ে গেছে বিধায় শপিং মল বন্ধ হয়ে গেছে। রুশাইনা ভাবতে লাগলো এখন বাসায় যেতে টাইম লাগবে। ও এলিজা বেগমকে ফোন করলো। আম্মু, আমার আসতে সময় লাগবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, সাবধানে। মায়ের সাথে কথা বলে ফোন কাটতেই বৃষ্টি শুরু হলো। শীতের শেষ, বসন্তের শুরু। এখন ধরণীর বুকে এমন হুটহাট বৃষ্টির আগমন প্রায়ই দেখা যায়। আজও তার ব্যতিক্রম কিছু নয়। রুশাইনা বৃষ্টির মাঝে গাড়িতে উঠতে নিতেও খেয়াল করে শপিং মলের সামনের সিঁড়িগুলোতে কেউ একজন বসে আছে। বৃষ্টির ফলে রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে। এখন ওখানে কে বসে আছে? ভাবতে ভাবতে রুশাইনা রোড ক্রস করে রোডের ওই পাশে গেল। দেখল কেউ বসে আছে বৃষ্টিতে, সে ভিজে গেছে কিন্তু তার কোনো হেলদোল নেই। এটা দেখে রুশাইনা অবাক হলো। তার পাশে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এভাবে এখানে বসে আছেন কেন? তাও এই বৃষ্টিতে একা? ভিজে গেছেন তো? যান, বাসায় যান। রুশাইনার কথায় তার সামনের লোকটির কোনো হেলদোল হলো না। রুশাইনা এবার লোকটার কাঁধে হাত রাখল। লোকটি মুখ তুলে তাকাতেই রুশাইনার বুক ধক করে উঠল। ইয়ান, তুমি? ইয়ানের চোখ জোড়া লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে কান্না করেছে। কিন্তু কান্না কেন করবে? হয়তো এমন কিছু ঘটেছে যা ইয়ানের চোখে পানি এনে দিয়েছে। রুশাইনা ইয়ানের পাশে বসল। বলল, কি হয়েছে? ইয়ান উত্তর করল না। রুশাইনা আবারও বলল, এভাবে বৃষ্টিতে বসে থাকলে জ্বর আসবে। বাসায় যাও। ইয়ান এবারও চুপ। রুশাইনা এবার ইয়ানকে বলল, কি হয়েছে বলো তো? কথা কেন বলছো না? ইয়ান কোনো কথা না বলে রুশাইনাকে জড়িয়ে ধরল। রুশাইনা হতভম্ব হয়ে গেল। রুশাইনা কাঁধে গরম কিছুর আভাস পেল। বুঝল ইয়ান কাঁদছে। কিন্তু কেন? রুশাইনা দ্বিধায় পড়ে গেল, ইয়ান ধরবে কি ধরবে ভেবে। তখনই ইয়ান বলল, আমি আমার বাবার মতো নই। হতেও চাই না তার মতো। তিনি আমার মায়ের মতো মানুষকে ঠকিয়েছেন। আমার মা আমাদের দু ভাই বোনকে সব সময় সুশিক্ষা দিয়েছে। আমার মা আমার আদর্শ। সেই মাকে কথা শুনতে হয়েছে আমার জন্য। ইয়ানের কথায় রুশাইনা বুঝল যা ঘটেছে তা খুবই সেন্সিটিভ বিষয়। রুশাইনা ইয়ানকে বলল, যারা না জেনে বুঝে কথা বলে তারা কখনোই নিজেকে সেই মানুষটায় জায়গায় নিজেকে রাখে না যাকে সে কথা শোনাচ্ছে। এসব মানুষ শুধু কটূক্তি করতে পারে। আম্মু আজ 20 দিনের বেশি হাসে না। কথা বলে না প্রয়োজন ছাড়া। যে তিক্ত স্মৃতি ভুলতে 25 বছর লেগেছিল সেই স্মৃতি আবারও আম্মুর সমনে। শুধু আমার জন্য। না ইয়ান, তুমি নিজেকে দোষ কেন দিচ্ছ? আমরা জানি না আমাদের সাথে কখন কি হয়। তবে আমাদের সব পরিস্থিতি শক্ত হয়ে মোকাবিলা করতে হয়। কিন্তু কিছু পরিস্থিতি এমন হয় যা সহ্য করা যায় না। তোমার ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু তাই বলে এভাবে ভেঙে পড়ছো কেন? নিজেকে শক্ত করো। আন্টির শক্তি তুমি। দুর্বলতা বানাচ্ছ কেন? রুশাইনার কথায় ইয়ান উত্তর করল না। রুশাইনা দেখল ইয়ান শরীর ছেড়ে দিয়েছে। এর মানে ইয়ান জ্ঞান হারিয়েছে। রুশাইনা ইয়ানকে ডাকল বেশ কয়েকবার। ইয়ানের জ্ঞান ফিরল না। রুশাইনা সময় দেখল 1:00 বিসর্গ 00 বাজে।
রুশাইনা বহু কষ্টে ইয়ানের জ্ঞান ফিরালো, কিন্তু ইয়ান কথা বলছে না, শুধু অর্ধ চোখ খুলেছে। বৃষ্টির বেগ বাড়ছে। রুশাইনা ইয়ানকে দাঁড় করালো। ইয়ানের পকেট চেক করে ইয়ানের ফোন পেল, কিন্তু বৃষ্টির পানিতে ফোন কাজ করা অফ করে দিয়েছে। রুশাইনা উপায় না পেয়ে বহু কষ্টে ইয়ানকে নিয়ে গাড়ির কাছে এলো, এরপর ড্রাইভিং সিটের পাশের সিটে ইয়ানকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। বাহিরের বৃষ্টি মুষলধারে পড়ছে। রুশাইনা জানে না এখনও কি করবে। ইয়ানের বাসার ঠিকানা অত জানা নেই রুশাইনার। অনেক ভেবে রুশাইনা এনিমকে ফোন করল, কিন্তু এনিমের ফোন ব্যস্ত। রুশাইনা দেখল ইয়ান কাঁপছে, জ্বর আসছে ইয়ানের। রুশাইনা আর দেরি করল না, দ্রুত গাড়ি চালাতে লাগলো। আর এনিমকে ফোনে পাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পাচ্ছে না। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর রুশাইনা বুঝল ইয়ানের জ্বর বাড়ছে। ইয়ানের মাথা রুশাইনার কাঁধে ছিল। ইয়ান জ্বরের ঘোরে কিছু বলছে, কিন্তু কি বলছে তা বুঝতে পারছে না রুশাইনা। হুট করেই রুশাইনা সামনে একটা হোটেল দেখল। রুশাইনা গাড়ি ব্রেক করল। ইয়ানের জ্বর বাড়ছে, তাই এখানেই থাকার সিদ্ধান্ত নিল। রুশাইনা গিয়ে রিসেপশনিস্ট এর সাথে কথা বলল। এরপর ম্যানেজার এর সাহায্যে ইয়ানকে নিয়ে রুমে এলো। রুমে আসতেই রুশাইনা অবাক হলো। ওদের হানিমুন সুইট দেওয়া হয়েছে। রুশাইনা রেগে ম্যানেজারকে কিছু বলতে নিলে ম্যানেজার বলল, সরি ম্যাম, বাকি সব রুম বুকড, আর আপনার ইমার্জেন্সি রুম লাগবে বিধায় এটাই দেওয়া হয়েছে। রুশাইনা আর কিছু বলল না। ম্যানেজারের কাছে ইয়ানকে রেখে রুমের বাহিরে এলো। ম্যানেজার ইয়ানের ড্রেস চেঞ্জ করে দিল। ভেজা ড্রেসে থাকলে ইয়ানের জ্বর আরো বাড়ত। চেঞ্জ করে ম্যানেজার চলে গেল। রুশাইনা রুমে গেল, দেখল ইয়ান শুয়ে আছে। জ্বর 103 তো হবেই। রুশাইনা ম্যানেজারকে বলে জ্বরের ওষুধ ম্যানেজ করল। ইয়ান শুয়ে বিড়বিড় করছিল। রুশাইনা ইয়ানকে ডাকতে লাগলো। ইয়ানের সাড়া নেই। রুশাইনা ইয়ানকে বসানোর ট্রাই করল, কিন্তু ইয়ান রুশাইনাকে টান দিল। ইয়ানের বুকে গিয়ে পড়ল রুশাইনা। হতভম্ব হলো রুশাইনা। দ্রুত উঠে গেল। রুশাইনা দেখল ইয়ানের চুলগুলো এখনো ভিজা। রুশাইনা টাওয়াল নিয়ে এলো, ইয়ানকে বসালো, চুল মুছতে লাগলো। ইয়ান রুশাইনার কোমর জড়িয়ে ধরল। রুশাইনা সরিয়ে দিতে নিলে দেখল ইয়ান বিড়বিড় করছে এখনো। রুশাইনা শোনার চেষ্টা করতেই শুনল, আমাকে ছেড়ে যেও না, আমি নিতে পারবো না, প্লিজ যেও না, আই নিড ইউ, আভন্ট ইউ লাভ। রুশাইনা প্রথমে অবাক হলেও পরে ভাবল জ্বরের ঘোরে এসব বলছে, তাই গায়ে মাখল না। রুশাইনার ভাবনার মাঝেই ওর ফোনে কল এলো। রিসিভ করতেই আফিফ বলল, কোথায় তুমি? কখন থেকে কল করছি ধরছই না। আমি একটু ব্যস্ত, পরে কথা বলছি। আরে শোনো, কালকে সকালে দেখা। আফিফ কথা শেষ করার আগেই একটা শব্দ হলো। রুশাইনা দেখল ইয়ানের হাত লেগে পানির গ্লাস পড়ে গেছে, আর ইয়ান কাচের উপর হাত রাখতে যাচ্ছে। রুশাইনা ফোন রেখে ইয়ানের দিকে ছুটে গেল। আফিফ হ্যালো হ্যালো করছে। রুশাইনা কল কাটতে ভুলে গেছে। রুশাইনা গিয়ে ইয়ানকে সরিয়ে নিল। ইয়ান, কি করছো তুমি? এখনই হাত কাটতে। দেখি হা করো। রুশাইনা ইয়ানকে ওষুধ খাইয়ে দিল। এরপর সরে যেতে নিলে ইয়ান ওর হাত ধরল। নিভু নিভু চোখে তাকিয়ে থাকলো। রুশাইনার অদ্ভুত লাগছে। ইয়ানের থেকে হাত ছাড়িয়ে নিতে গেলে ইয়ান ওকে টান দেয়। ইয়ানের বুকে গিয়ে পড়ে। ইয়ান বলে, তুমি খুব মায়াবী। প্রথম দিন থেকে তোমার মায়াতে আমি একটু একটু করে পড়েছি। আর আজ আবারও এই মায়াবী রূপে আমার সামনে এসেছো। লজ্জা করে না? তোমার মাথা গেছে, শুয়ে পড়। ঘুমাও, জ্বর কমবে। ওষুধে জ্বর কমবে না মানে কি? তোমার ইন্টেনশন কি? ইয়ান উত্তরে কি বলল তা বুঝতে পারল না রুশাইনা। রুশাইনা আবারও ফোনের কাছে গেল। দেখল কল এখনো চলছে। রুশাইনা হ্যালো বলতেই আফিফ বলল, কে তোমার সাথে? রুশাইনা ইয়ানের দিকে তাকালো। এরপর বলল, তুমি কি আমাকে জিজ্ঞাসাবাদ করতে ফোন করেছো? তা না, বলো কে তোমার সাথে। আচ্ছা তুমি কই এটা বলো, আমি আসবো। বাহিরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখন বের হওয়ার দরকার নাই। আমি ঠিক। রুশাইনা কথা শেষ করার আগেই ইয়ান ফোন নিল। এরপর সেটা ফেলে দিল। রুশাইনার হাত ধরে টেনে বেডে বসালো। এরপর ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রুশাইনা ইয়ানের জ্বর চেক করল। 103 এখনো। রুশাইনা ইয়ানকে বেডে কম্বল দিয়ে শুইয়ে দিল। ইয়ান বাচ্চাদের মতো আচরণ করছে। রুশাইনার হাত টেনে ধরে কাঁপছে। এই দৃশ্য দেখে রুশাইনা হাসল। রুশাইনার ইয়ানকে দেখে ভীষণ কিউট লাগছে। জ্বরের জন্য ইয়ানের ঠোঁটজোড়া অনবরত কাঁপছে।
রুশাইনা নিজের মাথায় হাত দিয়ে বাড়ি দিল। তোর মাথা গেছে রুশাইনা, কি সব ভাবছিস? কিন্তু এর জ্বর কমাবো কি করে? এরই মাঝে প্রচণ্ড জোরে বজ্রপাত হলো, লাইট চলে গেল। থাই গ্লাসের ভিতর থেকে দেখা গেল পুরো শহর অন্ধকার। বৃষ্টি আর বজ্রপাত চারপাশের পরিবেশ ভারী করে তুলছে। রুশাইনার শীত করছে ভীষণ। ইয়ানকে চেঞ্জ করালেও নিজের চেঞ্জ করা হয়নি। রুশাইনা ল্যান্ডলাইনে থেকে রিসেপশনে কল করল কিন্তু লাইন পেল না। এবার কি করবে? ভাবতে ভাবতেই রুশাইনা দেখল ইয়ানের খুলে রাখা ড্রেসগুলো। তার পাশেই এক শপিং ব্যাগ। এই ব্যাগটা ইয়ানের সাথে ছিল। রুশাইনা নিয়ে নিয়েছিল তাই। রুশাইনা দেখল ব্যাগটাতে শার্ট রয়েছে। একটা ব্ল্যাক একটা হোয়াইট। উপরের একটা শার্ট ভেজা থাকলেও নিচেরটা অত ভেজা না। রুশাইনা উপায় না পেয়ে সেই শার্টটা পরে নিল। আর নিজের ড্রেসগুলো শুকাতে দিল। ইয়ান ঘুমিয়ে পড়েছে। রুশাইনাও সোফায় গিয়ে শুয়ে পড়ল। লাইটস অফ করে দিল যেন লাইট আসলেও ইয়ানের ডিস্টার্ব না হয়। রাত 2:05 ইয়ানের ঘুম ভাঙল। উঠে বসল। জ্বর কমলেও পুরোপুরি কমেনি। মাথাটা ভার হয়ে আছে। ইয়ান উঠে বাহিরে তাকিয়ে দেখল বৃষ্টির হচ্ছে ভীষণ। থেমে থমে বজ্রপাতও। ইয়ান অবাক হলো ও কথায় আছে এটা ভেবে। তখনই বজ্রপাত হলো। ইয়ান দেখল সামনের সোফায় রুশাইনাকে। ইয়ানের 2 মিনিটের জন্য মাথা হ্যাঙ্গ হয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ল বৃষ্টির মাঝে ও বসে ছিল, তখন রুশাইনা আসে আর কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেও। ইয়ান বেড থেকে উঠে জানালার সামনে দাঁড়ায়। এরপর রুশাইনার দিকে তাকায়, জ্বরের ঘোর এখনো কাটেনি ইয়ানের। ধীর পায়ে ও এগিয়ে যায় রুশাইনার দিকে। সারারাত বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেছে। চারদিকে ঝলমলে রোদ। সেই রোদ রুশাইনার চোখে এসে পড়তেই ঘুম ভাঙল ওর। উঠে বসল। নিজেকে বিছানায় দেখে অবাক হলো। ও তো সোফায় ঘুমিয়েছিল, তাহলে বিছানায় কিভাবে এলো? কথাটা ভাবতে ভাবতে এই পাশে তাকালো, দেখল ইয়ান নেই। গেল কোথায়? রুশাইনার ভাবনার মাঝে ইয়ান এলো। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে এসে আয়নার সামনে দাঁড়ালো। রুশাইনা চোখ ফিরিয়ে নিল। জিজ্ঞেস করল, আমি বিছানায় এলাম কিভাবে? আমি নিয়ে এসেছি। সোফা থেকে পড়ে যেতে তাই। রুশাইনা ঢুক গিলল। ভালো করে নিজেকে চেক করলো, এরপর কিছু বলতে নিতেই ইয়ান বলল, হাইপার হওয়ার কিছু হয়নি। মাঝে কোলবালিশ ছিল। রুশাইনা হাঁফ ছেড়ে বাঁচল। রুশাইনা দেখল ওর ড্রেস শুকিয়ে গেছে। রুশাইনা ড্রেসগুলো নিল, তখনই দরজায় নক করার আওয়াজ হলো। ইয়ান দরজা খুলল। আফিফ ও একটা ছেলে দাঁড়িয়ে আছে। ইয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে। আফিফ কিছু বলতে নিবে, তখনই পিছনে নজর গেল। রুশাইনাকে দেখল। ইয়ানের জন্য রুশাইনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আফিফ কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। আফিফের পাশের ছেলেটা বলল, তুমি কে? ইয়ান, তোমরা কে? সেটা পরে জানবে, আগে বলো আমার ভাইয়ের ওয়াইফ কই? ইয়ান এক পলক তাকালো রুশাইনার দিকে। এরপর বলল, সে কে? রুশাইনা। ইয়ান উত্তর করল না। এরপর বলল, কবে বিয়ে হলো ওনাদের? 1 মাস আগে। ও। ওদের কথার মাঝেই রুশাইনা চেঞ্জ করে এলো। এরপর বলল, কি হয়েছে? আফিফ রুশাইনার দিকে এগিয়ে আসতে নিলে সামনে দাঁড়ায় ইয়ান। আফিফের প্রচুর রাগ হয়। বলল, রুশাইনা, এই ছেলেটা কে? ও তোমাকে এখানে আটকে রেখেছে তাই না? তুমি এক কাজ করো, ওর বিরুদ্ধে হ্যারাসমেন্ট এর কেস করো। আমি পুলিশে কল করছি। রুশাইনা বিরক্ত হলো আফিফের এই আলগা ভালোবাসা দেখে। বলল, এখানে আসার কারণ কি? কি বলছো তুমি? কালকে থেকে তোমাকে পাগলের মতো সারা শহর খুঁজেছি আমি। শেষে হানিফ আমার ফ্রেন্ড, ওকে দিয়ে তোমার ফোন ট্র্যাক করে এখানে এলাম। এত কিছুর কি দরকার? আমি বলেছিলাম, দেখো আফিফ, আমি কোনো বাচ্চা নই। তুমি এবার অতিরিক্ত করছো। আমি কিন্তু স্টেপ নিব। আফিফ রুশাইনার কাঁধে হাত রাখতে নিলে রুশাইনা 2 কদম পিছিয়ে যায়। আফিফ বলে, আমরা যেতে যেতে কথা বলছি, চলো। যাব, তবে তোমার সাথে না। জেদ কেন করছো রুশাইনা? কি হয়েছে তোমার? আফিফ, চলে যাও। আমার জীবনকে আমার মতো করে চলতে দাও। বলেই রুশাইনা ভিতরে গেল। আফিফ রেগে বের হয়ে গেল। হানিফ আফিফের পিছু পিছু এসে জিজ্ঞেস করল, ও তো তোকে চায় না। তুই কেন শুধু শুধু ওর পিছনে পড়ে আছিস? কারণ ও আমার ক্রেডিট কার্ড। দেখো, একজন লয়ার। লাস্ট কয়েক মাসে ও অনেক নাম করেছে। ওর অ্যাকাউন্টে অনেক টাকা আছে। আর ওর সাথে থাকলে ওগুলো আমার হবে।
ও দেখতেও সুন্দর আছে, তাই ওকে একবার ছুঁয়ে দেখার নেশা তো আছেই। বুঝলাম। বাট ওই ছেলেটাকে মনে হয় কোনো ক্লায়েন্ট হবে। তবে রুশাইনা এমন মেয়ে নয়, আমাদের দেখায় ভুল আছে। চল এখন। ওর মাথা ঠান্ডা হলে কথা বলবো। আফিফ আর হানিফ চলে গেল ওখান থেকে। রুশাইনা ও ইয়ান খাইয়ে বের হলো। ইয়ানের জ্বর আবারও এসেছে। সেটা ইয়ানের চোখ দেখেই রুশাইনা বুঝতে পারছে। ইয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসতেই রুশাইনা বলল, হসপিটাল চলো। কেন? দরকার আছে আমার। ইয়ান গেল। রুশাইনার পিছন পিছন ইয়ান হসপিটালে ঢুকলো। রুশাইনা ইয়ানকে নিয়ে ডক্টর শিহাবের কেবিনে ঢুকলো। ডক্টর শিহাব রুশাইনার সাথে ইয়ানকে দেখে অবাক হলো। ডক্টর শিহাব আতিক সাহেবের বাল্যকালের বন্ধু। রুশাইনা ডক্টর শিহাবকে বলল, আঙ্কেল ও হলো ইয়ান। ইয়ান, উনি আমার বাবার ফ্রেন্ড শিহাব আঙ্কেল। ইয়ান সালাম দিল। ডক্টর শিহাব সালামের জবাব দিয়ে বললেন, বসো। ওরা বসল। রুশাইনা বলল, আঙ্কেল, কালকে রাতের বৃষ্টিতে ভেজার ফলে সারারাত জ্বর ছিল। আর আজ সকালে এখন পর্যন্ত জ্বর আছে। তাই চেক আপ করাতে এলাম। ওহো। ইয়ান, এসো আমার সাথে। ইয়ান বলল, না, আমি ঠিক আছি। আরে এসো। ইয়ানকে নিয়ে গেলেন শিহাব। এরপর চেক আপ করিয়ে এসে বললেন, সিরিয়াস কিছু হয়নি। নর্মাল জ্বর। আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। খেলে ঠিক হয়ে যাবে। জি। রিপোর্ট নিয়ে ওরা হসপিটাল থেকে বের হলো। ইয়ান রুশাইনাকে বাসায় ড্রপ করে দিল। প্রথমবার ইয়ান রুশাইনাদের বাসায় এলো। তবে বাসার ভেতরে গেল না। বাহির থেকে রুশাইনাকে নামিয়ে দিয়ে গেল। রুশাইনা বাসায় আসতেই দেখল পুরো বাসা সাজানো। রুশাইনা অবাক হয়ে দাঁড়িয়েছিল। এলিজা বেগম মেয়েকে দেখে এগিয়ে এলেন, বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো। আজ তোর আর মিরাজের আকদ সেরে ফেলব। কথাটা শুনেই স্তব্ধ হয়ে গেল রুশাইনা। চলবে। গল্প। মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার। লেখনীতে মাইশা চৌধুরী। সূচনা পর্ব।